আঙ্কেল, আমি এই বিয়েটা করতে পারবো না। জিশানের কথা শুনে সবাই পিছনের দিকে ঘুরে তাকালো। বিয়ের সানাই বাজানো হুট করে থেমে গেল। বিয়ে বাড়িতে পিন পতন, নিস্তব্ধতা নেমে আসলো। শফিকুর রহমান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কেউ যেন জিশানের কথা বিশ্বাস করতে পারল না। শফিকুর রহমান ফ্লোরে বসে পড়ে জিশানের পা ধরে হাউমাউ করে কান্না করে বলল, বাবা জিসান, এইসব তুমি কি বলছো? তুমি ইয়ানাকে ভালোবাসো, 5 বছর ধরে তোমাদের রিলেশন, বিয়ের আসরে বসে তুমি এইসব কি বলছো? তুমি তুমি একটু মাকে বুঝাও বাবা, বুঝাও। ছাড়েন আঙ্কেল, মা ঠিক বলেছে। এটা গাড়ির ব্যবস্থা করতে পারেন না, সেখানে আমি এই বিয়ে কিভাবে করব? আপনারা তো আমাদের স্ট্যাটাসের সাথে যান না। বাবা জিসান, আমি তো তোমাদের সব দাবি মিটিয়েছি। নগদ 15 লক্ষ টাকা দিয়েছি। ওই গাড়িটাও আমি আগামী মাসের ভেতরে ব্যবস্থা করে দিতাম। আমাকে আমাকে আর একটাই মাস সময় দাও বাবা। দয়া করে আজ এমন দিনে বিয়ের আসর থেকে উঠে যেও না বাবা। আপনারা কি ভেবেছেনটা কি? আমরা কি এমনিতেই এসেছি নাকি? আমার ছেলেকে বিয়ে দিব, একটা গাড়ি দিতে পারবেন না? এটা কেমন কথা? আজ গাড়ি দিবেন তবেই বিয়ে হবে, না হলে আমি আমার ছেলেকে নিয়ে এক্ষুনি চলে যাব। বেআইন সাহেব, আমার মেয়েটার দিকে তাকান। ওর জীবনটাই তো শেষ হয়ে যাবে। সমাজের মানুষ কাল থেকে ওকে ছিঁড়ে খাবে। আপনারা এমন অবিচার করবেন না। আমার একটাই মাত্র মেয়ে, ওর দিকে তাকিয়ে অন্তত আজ বিয়েটা হতে দেন। অসম্ভব। জিসান, চল বাবা, এই ভিখারি ছোট লোক মেয়ের সাথে তোর বিয়ে দিব না। এদের স্ট্যাটাস নেই আমাদের সাথে মেশার। শফিকুর রহমান টুকরে কেঁদে উঠলেন। জিশান এক ঝটকায় শফিকুর রহমানের হাত ছাড়িয়ে নিল। ইয়ানা এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে সব দেখছিল। জিশানের এমন রূপ দেখে ইয়ানা রেগে গেল। ইয়ানা ভারী লেহেঙ্গা নিয়ে সামনে এসে শফিকুর রহমানকে ধরে ফ্লোর থেকে তুলে জিশানের দিকে আঙ্গুল তুলে বলল, বাবা, তুমি ওর পা কেন ধরছো? যে ছেলে একটা গাড়ির জন্য 5 বছরের ভালোবাসাকে অপমান করে আমাকে ছেড়ে যেতে পারে, তাকে আমি নিজেই লাথি মেরে বের করে দিচ্ছি। না, মুখ সামনে কথা বল। চুপ, একদম চুপ। তুই আজ আমাকে ছেড়ে যাচ্ছিস না। আমি তোকে লাথি মেরে বের করে দিচ্ছি আমার জীবন থেকে। তোর মতো নিচু মানসিকতার ছেলের সাথে আমি জীবনেও সংসার করতে পারতাম না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই এক্ষুনি এই আসর থেকে বেরিয়ে যা। এই মেয়ে কত বড় সাহস, আমার ছেলে দিকে আঙুল তুলে কথা বলে। জিসান চল, এই বেয়াদব মেয়ের মুখ আমি আর দেখতে চাই না। জিশান আর লতিফা বেগমের রাগে কিচকিচ করতে করতে আসর থেকে চলে গেল। শফিকুর রহমান ফ্লোরে বসে হাউমাউ করে কান্না করতে লাগলো। ইয়ানার মা সালমা বেগমও জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল। ইয়ানার চোখে পানি, কিন্তু সে নিজেকে শক্ত করে রাখলো। ভিড় ঠেলে আরমান চৌধুরী দৌড়ে এসে শফিকুর রহমানকে ধরে বলল, শফিক, কান্না করিস না। আমি বেঁচে থাকতে তোর মেয়ের কোনো অপমান হবে না। তুই একটু শান্ত হ। আমার মেয়েটার জীবন শেষ হয়ে গেল রে। আমি এখন মুখ দেখাবো কিভাবে? সমাজের মানুষ তো আমার মেয়েটাকে বাঁচতে দেবে না। ও তো কোনো দোষ করে না। ওর সাথে এমন কেন হইলো? কেন? তুই একটু কাঁদবি না শফিক। তোর মেয়ের আজকে বিয়ে হবে, এই আসরে বিয়ে হবে। আমার ফ্যামিলিতে তোর মেয়েকে আমি বউ করে নিয়ে যাব। আরমান চৌধুরীর কথা শুনে সবাই চমকে উঠল। ইয়ানা অবাক হয়ে আরমান চৌধুরীর দিকে তাকালো। সালমা বেগম জ্ঞান ফিরে আরমান চৌধুরীর কথা শুনে বলল, ভাইজান, আপনি এসব কি বলছেন? ফাহাদের তো বিয়ে হয়ে গেছে, আর আপনার বাড়িতে তো ইয়ানার বয়সে আর কোনো ছেলে নাই। তাহলে ইয়ানার বিয়ে কিভাবে হবে? হ্যাঁ, বিবাহিত, কিন্তু আমার তো আরেকটা ছেলে আছে, আমার ভাইয়ের আমানত, আমার ভাতিজা মাহির। এদিকে আয় তো বাবা। আরমান চৌধুরীর কথা শুনে ভিড়ের ভেতর থেকে 17 বছর বয়সী শান্ত চেহারার এক কিশোর ধীর পায়ে সামনে এগিয়ে আসলো। মাহিরের চোখে মুখে চরম বিস্ময়। মাহির আরমান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো। মাহির অবাক হয়ে বলল, চাচা, আমাকে ডাকছেন? হ্যাঁ, তুই আজ ইয়ানাকে বিয়ে করবি। শফিক আমার ভাইয়ের মতো, তুই ওর সম্মান বাঁচাবি। চাচা, এসব কি বলছেন? ইহানা আপু আমার থেকে 8 বছরের বড়। ওনার বয়স 25, আর আমি মাত্র 17 বছরের পিচ্চি ছেলে। আমি তো এখনো কলেজে পড়ি। আমার সাথে ওনার বিয়ে কিভাবে হবে? এইটা তো সম্ভব না চাচা। তুই আমার মুখের উপর কথা বলছিস? তোর বাবা মা মারা যাওয়ার পর তোকে আমি বুকে করে মানুষ করেছি। নিজের ছেলে ফাহাদের চেয়ে তোকে বেশি ভালোবেসেছি। আজ আমার বন্ধু রাস্তায় বসে যাচ্ছে, আর তুই আমার এটাই কথা রাখতে পারবি না? চাচা, আমি আপনার জন্য নিজের জান দিয়ে দিতে পারি, কিন্তু ইয়ানা আপু?
উনি কি এই বিয়েটা মেনে নিতে পারবেন? ওনার তো একটা স্বপ্ন ছিল, আমার মতো একটা বাচ্চা ছেলের সাথে ওনার বিয়ে দিলে ওনার জীবনটা কি নষ্ট হয়ে যাবে না? সমাজ কি বলবে চাচা? সমাজের মুখে আমি লাথি মারি। সমাজ কি আজ শফিককে বাঁচাতে এসেছে? তুই যদি রাজি না হস তাহলে আজ তুই তোর চাচার মরা মুখ দেখবি। আমি আজই গলায় দড়ি দিয়ে মরবো। আরমান চৌধুরীর এই সুনিপুণ ইমোশনাল ব্ল্যাকমেইলে মাহির থমকে গেল। মাহির এতিম বাবা মা মারা যাওয়ার পর এই চাচাই তার দুনিয়া। চাচার এমন কথায় মাহিরের চোখ ভিজে উঠল। মাহির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ফরিদা বেগম দৌড়ে এসে মাহিরকে বুকে জড়িয়ে ধরে কেঁদে বলল, ওগো, এসব কি পাগলামি শুরু করছো তুমি? এই বয়স্ক মেয়ের সাথে আমার ফুলের মতো মাহিরের বিয়ে দিবে? আমি এই বিয়ে মানি না। আমার ছেলেটাই তো এতিম, ওর সাথে এমন অন্যায় আমি হতে দেব না। ওর তো এখনো পড়ার বয়স। ফরিদা চুপ। আমার কথার উপরে কেউ কথা বলবে না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। মাহির আমার ভাইয়ের ছেলে, আমি ওর জন্য যা ভালো মনে করেছি তাই হবে। কাজী সাহেব বিয়ে পড়ান। ফরিদা বেগম ডুকরে কেঁদে উঠলেন। ইয়ানার পুরো শরীর অবশ হয়ে আসতে লাগলো। জিশানের ধোকার এখন পিচ্ছি ছেলের সাথে জোর করে বিয়ে। ইয়ানা মাথা ঘুরে ফ্লোরে পড়ে যেতে নিলে সাথে সাথে মাহির এসে ইয়ানার কোমর শক্ত করে জড়িয়ে ধরল। ইয়ানা চমকে চোখ তুলে মাহিরের দিকে তাকালো। মাহিরের চোখে কোনো চাঞ্চল্য নাই, আছে এক অদ্ভুত স্থিরতা। ইয়ানা রেগে মাহিরকে ধাক্কা দিয়ে বলল, আমাকে ছাড়ো। আমার গায়ে হাত দেওয়ার সাহস পাও কিভাবে? আমি জানি আপনি অনেক কষ্টে আছেন, আপনার পৃথিবীটা মিথ্যা মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করেন আমি আপনাকে পড়ে যেতে দিব না। তুমি বুঝতে পারছো কি করছো? তুমি আমার ভাইয়ার বয়সী, তুমি কেন রাজি হচ্ছ? দয়া করছো আমাকে। আমি কারো দয়া চাই না। দয়া না, সম্মান। আমি এতিম, আমার দুনিয়া চাচার পায়ের কাছে বাঁধা, কিন্তু আপনাকে কথা দিচ্ছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার কোনো অসম্মান হতে দিব না। ওই জিসান আপনাকে অপমান করে গেল, আমি হয়তো স্বামী হওয়ার যোগ্য না, কিন্তু আজীবন আপনার ঢাল হয়ে থাকব। আপনার সম্মানের উপর কেউ আঁচড় কাটতে পারবে না। 17 বছর ছেলের মুখে এমন পরিপক্ক কথা শুনে ইয়ানা শান্ত হয়ে গেল। ইয়ানা অবাক হয়ে মাহিরের চোখের দিকে তাকিয়ে রইল। ওই চোখের গভীরতায় কোনো ছলনা নাই, আছে এক তীব্র আশ্রয়। মাহির হাত বাড়িয়ে দিয়ে বলল, কাজী সাহেব অপেক্ষা করছেন, আপনি চাইলে আমাকে প্রত্যাখ্যান করতে পারেন, আমি চাচাকে বুঝিয়ে বলবো, কিন্তু আপনি যদি এই বিয়েতে বসেন তবে আমি আজীবন আপনার এই সম্মানের মর্যাদা রাখবো। ইয়ানা নিজের অজান্তেই তার কাঁপা কাঁপা হাতটা মাহিরের হাতের উপর রাখল। মাহিরের উষ্ণ স্পর্শে ইয়ানার ভেতরের সমস্ত জমে থাকা কান্না যেন এক নিমেষে গলে জল হয়ে যেতে চাইল। শফিকুর রহমান কাছে এসে বলল, মাইয়ানা তুই রাজি তো? বাবা, তুমি যেখানে বলবে আমি সেখানেই রাজি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। কবুল শব্দটা বলার সময় ইয়ানার গলা দিয়ে কান্না বেরিয়ে আসলো। মাহির অত্যন্ত শান্ত স্বরে কবুল বলল। বিয়েটা সম্পন্ন হয়ে গেল। বিদায়ের সময় ইয়ানা ওর বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। বাবা, তুমি আমাকে কার হাতে তুলে দিলে? আমি তোকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি তোকে ছোট ভাইয়ের মতো দেখেছি, আমি কিভাবে ওর সাথে সংসার করব বাবা? মারে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মাহির ছেলেটাই আসলেই হীরার টুকরা রে। তুই দেখিস ও তোকে অনেক সুখে রাখবে। তুই ওকে একটু সময় দিস মা, সময় দিস। ইয়ানা কাঁদতে কাঁদতে গাড়িতে গিয়ে বসলো। মাহির চুপচাপ গাড়ির অন্য পাশে এসে বসলো। তাদের মাঝে অনেকটা দূরত্ব। গাড়ির ভেতর নিস্তব্ধতা, শুধু ইয়ানার ফুপিয়ে কাদার শব্দ শোনা যাচ্ছে। মাহির কিছুক্ষণ চুপ থেকে নিজের পকেট থেকে একটা পরিষ্কার রুমাল বের করে ইয়ানার দিকে এগিয়ে গিয়ে বলল, চোখের পানি মুছে নেন, কাজল লেপটে যাচ্ছে। দয়া দেখাতে আসবে না। তোমাদের জন্য আমার আজ এই অবস্থা। তুমি চাইলে বিয়েটা আটকাতে পারতে, কিন্তু তোমরা তো জোর করে আমার জীবনটা নষ্ট করে দিলে। মাহির কোনো উত্তর দিল না। মাহির ইয়ানার দিকে অনেকটা এগিয়ে গেল। ইয়ানা চমকে গাড়ির দরজার সাথে মিশে গেল।
মাহির খুব শান্তভাবে তার নিজের হাতে রুমালটা নিয়ে ইয়ানার গালের উপর জমে থাকা চোখের জলটা আলতো করে মুছে দিল। ইয়ানা এক অদ্ভুত শিহরণ অনুভব করলো। মাহির বলে উঠল, আমি আপনাকে কথা দিয়েছি সম্মান করব। আপনি আমাকে স্বামী না মানতে পারেন, কিন্তু শত্রু ভাববেন না। আপনার চোখের পানি এখন থেকে আমার হাতে পড়বে, মাটিতে না। ইয়ানা অবাক হয়ে মাহিরের দিকে তাকালো। 17 বছরের একটা ছেলের মুখে এত গভীর আর দায়িত্বশীল কথা শুনে ইয়ানার বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে কেঁপে উঠল। সে দ্রুত চোখ সরিয়ে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। গাড়ি চৌধুরী ভিলার সামনে এসে থামল। ফরিদা বেগম চোখের পানি মুছতে মুছতে ইয়ানার সামনে এসে বলল, এসো মা, আমি হয়তো এই বিয়েটা মেনে নিতে পারি নাই মাহিরের বয়সের কারণে, কিন্তু তুমি তো আমার মেয়ের মতোই। আমার এতিম ছেলেটার হাত যখন ধরেছ, ওকে কখনো ভুল বোঝো না মা, ওর অন্তরটা অনেক বড়। ফরিদা বেগম ইয়ানাকে বুকে জড়িয়ে নিল। ইয়ানা অবাক হয়ে গেল। ফরিদা বেগমের স্পর্শে ইয়ানা মায়ের আদর খুঁজে পেল। ফাহাদ দৌড়ে এসে বলল, ইয়ানা, চিন্তা করো না। মায়ের বয়সে ছোট হতে পারে, কিন্তু ও আমাদের সবার চেয়ে বেশি ম্যাচিউর। এই বাড়িটাই আজ থেকে তোমার। তুমি আমাদের এই বাড়ির ছোট বউ। আরমান চৌধুরী এসে ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মাহির, তোরা রুমে যা, আজ অনেক ধকল গেছে। ইয়ানা মা, তুমি কিছু মনে করো না। এই বাড়িটাই আজ থেকে তোমার। আঙ্কেল না, আব্বু ডাকবে আমাকে। ইয়ানা মাথা নেড়ে সম্মতি জানালো। মাহির ইয়ানাকে নিয়ে দোতলায় নিজেদের রুমে চলে গেল। ইয়ানা রুমে ঢুকে খাটের এক কোণায় বসে পড়ল। মাহির দরজা লাগিয়ে দিয়ে ইয়ানার দিকে তাকাল। ইয়ানার চোখে এখনো পানি। মাহির ধীর পায়ে ইয়ানার সামনে গিয়ে ফ্লোরে বসলো। মাহির বলল, ফ্রেশ হয়ে নেন। ভারী শাড়ি পরে থাকতে কষ্ট হচ্ছে নিশ্চয়ই। তুমি কি সত্যি আমাকে বউ হিসেবে মেনে নিয়েছো, নাকি চাচার কথায় শুধু অভিনয় করছো? আমি অভিনয় করতে জানি না। আমি বিয়ে করেছি, কবুল বলেছি। আপনি আমার স্ত্রী, এইটা চির সত্য। কিন্তু তুমি তো ছোট, তুমি তো এখনো জীবনটা ঠিক করে দেখো নাই। আমার বয়স 25 বছর। তোমার বন্ধুরা যখন জানবে তুমি তোমার সিনিয়রকে বিয়ে করেছো, তারা হাসবে না? তারা তোমায় নিয়ে মজা করবে না? হাসলে হাসুক, আমার বন্ধুদের কথায় আমার সংসার চলবে না। আমার সংসার আমি বুঝবো। মাহির ইয়ানার হাত ধরে তুলে দাঁড় করালো। ইয়ানা মাহিরের বুকের খুব কাছে চলে আসলো। মাহিরের গরম নিঃশ্বাস ইয়ানার মুখে পড়তে লাগলো। ইয়ানা লজ্জায় চোখ নামিয়ে নিল। মাহির ইয়ানার ভারী গহনাগুলো খুব সাবধানে একে একে খুলে দিতে লাগলো। মাহিরের আঙ্গুলের ছোঁয়ায় ইয়ানার পুরো শরীর কেঁপে উঠল। গহনা খোলা শেষে মাহির 2 কদম পিছিয়ে গিয়ে বলল, আমি ছোট হতে পারি বয়সে, কিন্তু ভালোবাসতে আর সম্মান করতে আমি জানি। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি ফ্লোরে শুয়ে পড়ব। তুমি ফ্লোরে কেন ঘুমাবে? ফ্লোরটা অনেক ঠান্ডা। আপনি এখন আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারেন নাই। আমি জানি আপনার সময় লাগবে। আমি আপনার স্বাধীনতায় বাধা হব না। আপনাকে আমি কোনো জোর করব না। মাহির কথাটা বলে ওয়াশরুমের দিকে চলে গেল। ইয়ানা মাহিরের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ইয়ানা মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেটা এত অদ্ভুত কেন? জিসান তো সুযোগ পেলেই আমার শরীর ছুঁতে চাইতো, আর এই পিচ্চি ছেলেটা আমাকে এত সম্মান দিচ্ছে। ওর প্রতিটা স্পর্শে কেমন যেন একটা শিহরণ আছে। ও কি সত্যিই আমাকে এতটা সম্মান করে? ইয়ানা ফ্রেশ হয়ে আসলো। মাহির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। মাহির ফ্লোরে একটা বালিশ আর পাতলা চাদর দিয়ে শুয়ে পড়লো। ইয়ানা খাটে শুয়ে মাহিরের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ পর ইয়ানা দেখলো মাহির শীতে কাঁপছে। ইয়ানা খাট থেকে নেমে একটা মোটা কম্বল নিয়ে মাহিরের কাছে গেল। ইয়ানা মাহিরের গায়ে কম্বল জড়িয়ে দিতে গেলে মাহির হঠাৎ করে ঘুমের ঘোরে ইয়ানার হাত ধরে ফেললো। ইয়ানা চমকে উঠল। মাহির ঘুমের ঘোরে বিড়বিড় করে বলে উঠল, আব্বু, আম্মু, আমাকে ছেড়ে দাও না। আমি একা থাকতে পারি না। তোমরা কোথায় চলে গেলে? ইয়ানা স্তব্ধ হয়ে গেল। যে ছেলেটা সবার সামনে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল, সে আসলে কতটা একা, ওর মনে কতটা কষ্ট লুকিয়ে আছে। ইয়ানা ধীর পায়ে মাহিরের পাশে ফ্লোরে বসে পড়ল। মাহিরের হাতটা নিচের হাতের ভেতর নিয়ে আলতো করে মাহিরের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। ইয়ানা চোখের পানি আটকে রাখতে পারল না। ইয়ানা বলে উঠল, তুমি একা নও মাহির। আজ থেকে তোমার সব একাকিত্ব আমার। আমি তোমাকে আর কখনো একা হতে দেব না।
ইয়ানার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে মাহিরের হাতের উপর পড়ল। ইয়ানা মাহিরের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফ্লোরেই শুয়ে পড়ল। সকালে সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে মাহিরের চোখে পড়তেই মাহিরের ঘুম ভেঙে গেল। মাহির চোখ খুলে অবাক হয়ে তাকিয়ে রইল। মাহির দেখল ইয়ানা ফ্লোরে তার বুকের কাছে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। মাহিরের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। মাহির মনে মনে ভাবতে লাগলো, ইয়ানা তো আমাকে কম্বল দিতে এসেছিল, রাতে কি তাহলে উনি ফ্লোরেই আমার পাশে ঘুমিয়েছিল? এত ঠান্ডা ফ্লোরে কেন ঘুমালো? আমি তো ওনাকে খাটে ঘুমাতে বলেছিলাম। মাহির খুব সাবধানে ইয়ানার মুখের উপর থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। ইয়ানা ঘুমের ঘোরে মাহিরের শার্ট খামছে ধরল। মাহির ইয়ানার কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম দেখে মুচকি হাসল। মাহির ইয়ানাকে ফ্লোর থেকে কোলে তুলে নিল। ইয়ানার শরীর কেঁপে উঠল। ইয়ানা চোখ খুলে নিজেকে মাহিরের কোলে দেখে চমকে গেল। ইয়ানা রেগে ধাক্কা দিয়ে নামতে চেয়ে বলল, কি করছো তুমি? আমাকে নামাও। কারো পারমিশন ছাড়া গায়ে হাত দাও কেন? আমি তোমায় কোলে নিতে বলেছি নাকি? ফ্লোরে শুয়েছিলেন কেন? ঠান্ডা লেগে যাবে তো। খাট কি আমি নিয়ে গিয়েছিলাম নাকি? আমি তোমায় কম্বল দিতে গিয়েছিলাম, তুমি ঘুমের ঘোরে আমার হাত ধরেছিলে। আমি আর হাত ছাড়াতে পারি নাই। তুমি তো বাচ্চা মানুষের মতো ফুপিয়ে কান্না করছিলে। হাত ছাড়ানোর চেষ্টা করলে তুমি আরো শক্ত করে ধরছিলে। ও আচ্ছা, সরি, আমি বুঝতে পারি নাই। আমি আসলে রাতে একা ঘুমাতে পারি না। ছোটবেলা থেকে আব্বু আম্মুর কথা মনে পড়লে ভয় লাগে। মাহির ইয়ানাকে খাটে শুইয়ে দিয়ে মাথা নিচু করে নিল। ইয়ানা মাহিরের মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ইয়ানা আস্তে করে বলল, তুমি কি রাতে কান্না করছিলে মাহির? না তো, আমি কেন কান্না করব? আমি তো বড় হয়ে গেছি। 17 বছর বয়স আমার। আমি আর কান্না করি না। 17 বছর বয়সটা কি খুব বড় বয়স মাহির? তুমি তো এখনো জীবনটা ঠিক করে দেখো নাই। তোমার তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা, পড়াশোনা করার কথা, আর তুমি কিনা 25 বছরের একটা মেয়ের স্বামী হয়ে গেলে। এটা কোনো খেলা না মাহির। বয়স দিয়ে কি জীবন মাপা যায়? আমি ছোট হতে পারি, কিন্তু আমার দায়িত্ববোধ তো ছোট না। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি নিচে যাচ্ছি। মাহির শোনো, জি বলেন। তুমি কি আমাকে সত্যি সম্মান করো, নাকি চাচার ভয়ে শুধু অভিনয় করছো? আমাকে দয়া করছো তুমি? চাচার কথাই বিয়ে করেছি, কিন্তু সম্মান মন থেকে করছি। বউ, আপনি আমার সম্মান তো আমাকেই করতে হবে। আর আমি অভিনয় করতে জানি না। আমি যা বলি মন থেকে বলি। এখন ফ্রেশ হয়ে নেন, নিচে সবাই অপেক্ষা করছে। মাহির মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। ইয়ানা অবাক হয়ে মাহিরের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। ইয়ানার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধকধক করতে লাগলো। ইয়ানা মনে মনে বলল, 17 বছরের একটা ছেলে এতটা রোমান্টিক আর কেয়ারিং কিভাবে হতে পারে? ওর হাসিটা দেখলে মনের সব কষ্ট যেন কোথায় হারিয়ে যায়। জিসান তো 5 বছরও আমাকে এতটা বুঝতে পারে নাই। ও শুধু আমার শরীরটা ছুঁতে চাইতো, আর এই ছেলেটা আমাকে এত সম্মান দিচ্ছে। ইয়ানা ফ্রেশ হয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে সবাই বসে আছে। ফরিদা বেগম ইয়ানাকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলল, এসো মা, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আজ তোমার প্রথম সকাল এই বাড়িতে। মাহির বাবা, তোর বউকে বসতে দে। মাহির চেয়ার টেনে ইয়ানাকে বসতে দিল। ইয়ানা মাথা নিচু করে বসলো। আরমান চৌধুরী চায়ের কাপে চুমুক দিয়ে আর চোখে ইয়ানার দিকে তাকালো। আরমান চৌধুরী মনে মনে ভাবতে লাগলো, মেয়েটা অনেক চালাক। ওকে মাহিরের সাথে বেশি দিন রাখা যাবে না। মাহির 18 বছরে পা দিলেই তো সম্পত্তির অর্ধেক ওর নামে চলে যাবে। তার আগে এই মেয়েটাকে মাহিরের জীবন থেকে সরাতে হবে। ফরিদা তো আবার মেয়েটাকে মেয়ের মতো মেনে নিয়েছে। হাতটাও গাধা। আমাকে কিছু একটাই করতে হবে। আরমান চৌধুরী মুখের ভাব স্বাভাবিক করে হাসি মুখে বলে উঠল, ইয়ানা মা, রাতের ঘুম ভালো হয়েছে তো? মাহির তো ছোট মানুষ, ওর কোনো কথায় কষ্ট পাও নাই তো মা? না আব্বু, ঠিক আছে। মাহির তো আজ কলেজে যাবে। তুমি তো মাস্টার শেষ করেছো। মাহিরের বন্ধুদের সামনে তোমার একটু অস্বস্তি হতে পারে। বয়সের ফারাকটাও তো অনেক। তুমি কিছু মনে করো না মা। সমাজ তো অনেক কথাই বলবে। সবাই তো আর আমাদের মতো এত সহজে মেনে নেবে না।
আরমান চৌধুরীর কথায় ইয়ানার বুকের ভেতরটা ধক করে উঠল। বয়সের বিষয়টা আবার সামনে আসায় ইয়ানার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মাহির চাচার উদ্দেশ্য বুঝতে না পারলেও ইয়ানার কষ্টটা ঠিক বুঝতে পারল। মাহির বলে উঠল, চাচা, আমি আমার বউকে বন্ধুদের সাথে পরিচয় করাতে লজ্জা পাবো কেন? উনি তো আমার স্ত্রী, আর সমাজের কথায় আমার সংসার চলবে না। সমাজ কি আমাদের খেতে দেয় নাকি? তারা আমার স্ত্রীর দায়িত্ব নিবে? ঠিক বলেছিস মাহির, সমাজ শুধু হাসতে জানে। ইয়ানা, তুমি কোনো চিন্তা করো না। মাহির ওর ক্লাসের ফার্স্ট বয়, ও অনেক বুদ্ধিমান। বয়সের কথা কেউ তুললে আমি ওদের দেখে নিব। তুমি আমাদের বাড়ির ছোট বউ, তোমাকে কেউ কিছু বলার সাহস পাবে না। রুবিনা ইয়ানার প্লেটে পায়েস তুলে দিল। ইয়ানা রুবিনার দিকে তাকিয়ে মুচকি হাসল। ফাহাদ তার রুবিনার আন্তরিকতায় ইয়ানা কিছুটা স্বস্তি পেল। খাওয়া শেষ করে মাহির রুমে চলে গেল রেডি হওয়ার জন্য। ইয়ানাও মাহিরের পেছন পেছন রুমে আসলো। মাহির শার্ট পরতে পরতে বলল, আমার বইগুলো একটু ব্যাগে গুছিয়ে দিবেন, টেবিলের উপর রাখা আছে। তুমি কি নিজে গুছিয়ে নিতে পারো না? আমি কি তোমার কাজের বুয়া নাকি? নিজের কাজ নিজে করতে শেখো। কাজের বুয়া হবেন কেন? আপনি তো আমার বউ। বউরা তো স্বামীদের কাজ করে দেয়। একটু গুছিয়ে দিলে কি এমন হয়ে যাবে? স্বামী? তুমি তো একটা পিচ্চি ছেলে। আমার ভাইয়ার বয়সী তুমি। তোমাকে স্বামী ভাবতে আমার অস্বস্তি হয়। আমার বন্ধুরা শুনলে হাসবে। ইয়ানার কথা শুনে মাহিরের হাত থেমে গেল। মাহিরের চোখে একটা নীরব কষ্ট ফুটে উঠল, কিন্তু মাহির সেটা লুকিয়ে মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, পিচ্চি ছেলেই তো। পিচ্চি ছেলের কাজটা একটু করে দেন না। আমি তো কলেজে লেট হয়ে যাচ্ছি। ইয়ানা মাহিরের হাসি দেখে আর কিছু বলতে পারল না। ইয়ানা চুপচাপ বইগুলো গুছিয়ে ব্যাগে ভরে দিল। মাহির আয়নার সামনে দাঁড়িয়ে টাই পরতে লাগলো, কিন্তু টাইটা ঠিকমতো বাঁধতে পারছিল না। ইয়ানা পেছন থেকে দেখে বিরক্ত হয়ে এগিয়ে আসলো। ইয়ানা বলে উঠল, একটাই ও ঠিক মতো পড়তে পারো না? এদিকে ঘোরো, আমি পরিয়ে দিচ্ছি। মাহির ইয়ানার দিকে ঘুরে দাঁড়ালো। ইয়ানা মাহিরের শার্টের কলার ধরে টাইটা ঠিক করতে লাগলো। মাহিরের থেকে ইয়ানা একটু লম্বা হওয়ায় মাহিরকে সামান্য মাথা নিচু করতে হলো। ইয়ানা টাই বাঁধতে বাঁধতে মাহিরের মুখের খুব কাছে চলে আসলো। মাহিরের গরম নিঃশ্বাস ইয়ানার কপালে পড়তে লাগলো। ইয়ানা চোখ তুলে মাহিরের দিকে তাকালো। মাহির একদৃষ্টিতে ইয়ানার চোখের দিকে তাকিয়ে আছে। ইয়ানার শরীর কেঁপে উঠল। ইয়ানা তাড়াতাড়ি টাইটা ঠিক করে পিছিয়ে গিয়ে বলল, হয়েছে, এবার যাও। থ্যাংক ইউ আমার সিনিয়র বউ। ফাজিল ছেলে কোথাকার। যাও এখন, লেট হয়ে যাচ্ছে না তোমার? মাহির হেসে রুম থেকে বেরিয়ে গেল। ইয়ানা বুকের ওপর হাত রেখে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। ইয়ানা ভাবতে লাগলো, আমার কি হচ্ছে এসব? এই পিচ্চি ছেলেটার নিঃশ্বাসে আমার এত শিহরণ কেন হচ্ছে? আমি কি জিসানকে এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছি, নাকি মাহিরের ওই নীরব চোখের ভাষা আমাকে দুর্বল করে দিচ্ছে? আমি কেন ওকে স্বামী হিসেবে ভাবতে শুরু করছি? দুপুরবেলা ইয়ানা বারান্দায় দাঁড়িয়ে আছে। এমন সময় ইয়ানার ফোনে কল আসলো। ইয়ানা দেখলো ওর বেস্ট ফ্রেন্ড মীরা কল দিয়েছে। ইয়ানা কল রিসিভ করতেই মীরা বলে উঠল, ইনায়া, এইসব আমি কি শুনছি? তুই নাকি তোর চাচারের পিচ্চি ভাতিজাকে বিয়ে করেছিস? ওই ছেলেটা এখনো কলেজে পড়ে। তোর মাথা কি খারাপ হয়ে গেছে? মীরা, পরিস্থিতি এমন ছিল যে আমাকে বিয়েটা করতে হয়েছে। জিসান তো আমাকে মণ্ডপে একা ফেলে চলে গিয়েছিল। অপমানে বাবা তো সুইসাইড করতে নিয়েছিল। তাই বলে তুই একটা বাচ্চাকে বিয়ে করবি? তুই 25 বছরের ধাড়ি মেয়ে, আর ও 17 বছরের একটা দুধের শিশু। রাতে কি ও তোর কাছে গল্প শুনতে চায় নাকি? মীরার হাসির শব্দে ইয়ানার বুকের ভেতরটা অপমানে চলে উঠল। ইয়ানা রেগে বলে উঠল, মীরা, মুখ সামলে কথা বল। ও আমার স্বামী। স্বামী না বাচ্চা? ভার্সিটিতে সবাই তোকে নিয়ে হাসাহাসি করছে। বলছে ইনায়া নাকি এখন আয়াগিরি করছে। ওই বাচ্চার প্যান্ট তুই ধুয়ে দিস নাকি রে? তোকে সবাই আন্টি বলে ডাকবে এখন। ইয়ানা সহ্য করতে পারল না। ইয়ানা কল কেটে দিয়ে ফ্লোরে বসে হাউমাউ করে কান্না করতে লাগলো। ইয়ানার মনে হতে লাগলো তার জীবনটা সত্যিই একটা জোকস হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে মাহির কলেজ থেকে ফিরে রুমে ঢুকলো। মাহির ইয়ানাকে ফ্লোরে বসে কান্না করতে দেখে দৌড়ে এসে ইয়ানার সামনে বসলো। মাহির উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে ইয়ানা?
আপনি কান্না করছেন কেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? আমাকে ছুবে না তুমি। সব তোমার জন্য হচ্ছে। তুমি কেন ওই দিন হিরো শাস্তি গিয়ে আমাকে বিয়ে করলে? তুমি চুপ থাকলে কি এমন ক্ষতি হইতো তোমার? আমি কি করেছি আমাকে খুলে বলুন। কেউ কি আপনাকে অপমান করেছে? কি বলবে তুমি আমাকে? তুমি কি সমাজের মুখ বন্ধ করতে পারবে? তোমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করছে, বলছে আমি নাকি আয়াগিরি করছি। তুমি একটা বাচ্চা ছেলে, তোমার সাথে আমার কোনো মিল নাই। আমি এই বিয়ে মানি না, আমি এই বাড়িতে থাকবো না। ইয়ানার কথায় মাহিরের চোখ ভিজে আসলো, কিন্তু মাহির নিজেকে শক্ত করে ইয়ানার হাত দুটো ধরল। ইয়ানা হাত ছাড়াতে চাইলে মাহির আরো শক্ত করে ধরে বলল, আমি জানি আমি বাচ্চা, আমি জানি আমি আপনার যোগ্য না, কিন্তু আপনি কি একবারও ভেবেছেন ওই দিন যদি আমি বিয়েটা না করতাম তাহলে সমাজ আপনাকে কি বলতো? আপনার বাবা তো অপমানে আত্মহত্যা করত। আমি শুধু চাচার সম্মান আর আপনার জীবন বাঁচাতে চেয়েছিলাম। তাই বলে তুমি আমার জীবনটা নষ্ট করে দিবে? আমি তোমায় নিয়ে কোথাও যেতে পারবো না। মানুষ আমাকে আন্টি বলবে আর তোমাকে বাচ্চা। আমি এসব সহ্য করতে পারবো না। মানুষ যা বলে বলুক, আমি তো আপনাকে কখনো অসম্মান করি নাই। আপনি কেন মানুষের কথায় আমাদের সম্পর্কটা নষ্ট করছেন? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি তাড়াতাড়ি বড় হয়ে যাব। আমি পড়াশোনা করে অনেক বড় অফিসার হব। তখন আর কেউ আপনাকে নিয়ে হাসবে না, কেউ আপনাকে আন্টি বলার সাহস পাবে না। 17 বছরের একটা ছেলের মুখে এমন আত্মবিশ্বাসী আর কষ্টের কথা শুনে ইয়ানা স্তব্ধ হয়ে গেল। মাহিরের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে ইয়ানার হাতের উপর পড়ল। ইয়ানা বুঝতে পারল সে রাগের মাথায় মাহিরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। ইয়ানা আস্তে করে মাহিরের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে মাহিরের চোখের পানি মুছে দিল। ইয়ানা কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও মাহির। আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। আমি আসলে সমাজকে ভয় পাই। সবাই আমাকে এত কথা শোনাচ্ছে, আমি আর নিতে পারছি না। সমাজকে ভয় পাবেন না, আমি আছি তো আপনার সাথে। আমি যত দিন বেঁচে আছি আপনার গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। আপনি শুধু আমাকে একটু সময় দেন, আমি আপনাকে কখনো কষ্ট দিব না। মাহির ইয়ানাকে ফ্লোর থেকে তুলে দাঁড় করালো। ইয়ানা মাহিরের দিকে তাকিয়ে এক অদ্ভুত নির্ভরতা খুঁজে পেল। যে ছেলেটা বয়সে এত ছোট, তার মনটা এত বিশাল কিভাবে হতে পারে? ইয়ানা মাহিরের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। মাহির ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাতের বেলা আরমান চৌধুরী তার রুমে একা বসে আছে। রহমত চাচা রুমে এসে দরজা আটকে দিল। আরমান চৌধুরী রাগে দাঁত কটমট করে বলল, রহমত, মাহিরের তো মনে হচ্ছে এই মেয়ের প্রতি টান তৈরি হচ্ছে। এটাই হতে দেওয়া যাবে না। আমি তো ওকে বিয়ে করেছিলাম শুধু শফিকের সামনে ভালো সাজার জন্য। মালিক, আপনি তো মাহির বাবাকে নিজের ছেলের মতো মানুষ করেছেন, এখন আবার ওনাকে সরাতে চাইছেন কেন? তুই চুপ কর। তুই তো জানিস আমি ওর বাপ মাকে কিভাবে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরেছি। সব তো এই সম্পত্তির জন্য। ফাহাদ তো বোকা, ওর কোনো বুদ্ধি নাই। কিন্তু ইয়ানা মেয়েটা অনেক চালাক। ও যদি মাহিরকে বুদ্ধি দিয়ে আমার সম্পত্তি থেকে ভাগ বসায়। কিন্তু মালিক, মাহির বাবা তো আপনাকে ভগবান মানে, উনি আপনার কথার অবদ্ধ হবে না। মানুক, কিন্তু বউয়ের আঁচলে বাধা পড়লে ভগবানও ভুলে যায়। আমি কাল থেকেই এমন একটা চাল চালবো যেন ইয়ানা নিজেই মাহিরকে ঘৃণা করে এই বাড়ি থেকে চলে যায়। মাহির কষ্ট পাবে, কিন্তু আমার পথ পরিষ্কার হয়ে যাবে। তুই শুধু আমার কথা মতো কাজ করবি। আরমান চৌধুরীর শয়তানের মতো হাসতে লাগলো। রহমত চাচা ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অন্যদিকে মাহির আর ইয়ানার রুমে পিন পতন নিস্তব্ধতা। মাহির সোফায় বসে ল্যাম্প জেলে বই পড়ছে। কাল তার পরীক্ষা। ইয়ানা খাটে শুয়ে এপাশ ওপাশ করছে, ওর ঘুম আসছে না। ইয়ানা উঠে বসে মাহিরের দিকে তাকালো। মাহির গভীর মনোযোগে পড়ছে। ইয়ানা খাট থেকে নেমে ধীর পায়ে মাহিরের কাছে গেল। ইয়ানা বলে উঠল, অনেক রাত হয়েছে, তুমি ঘুমাবে না? কাল আমার ম্যাথ এক্সাম, আর একটু পড়তে হবে। আপনি ঘুমিয়ে পড়েন। আমি কফি বানিয়ে আনবো তোমার জন্য? তুমি তো সারাদিন অনেক থকল নিয়েছো। ইয়ানার মুখে এমন কথা শুনে মাহির অবাক হয়ে ইয়ানার দিকে তাকালো। মাহিরের ঠোঁটের কোণে একটা সুন্দর হাসি ফুটে উঠল। মাহির বলল, আপনি আমার জন্য কফি বানাবেন? সত্যি? এত অবাক হওয়ার কি আছে?
তুমি আমার ছোট, তোমার খেয়াল রাখা তো আমার দায়িত্ব। একটা তো একটা স্ত্রীর কাজ। ছোট? শুধু ছোট ভাই নাকি স্বামী হিসেবেও একটু অধিকার আছে? মাহিরের কথায় ইয়ানা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। ইয়ানা কিছু না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। মাহির ইয়ানার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। কিছুক্ষণ পর ইয়ানা কফি নিয়ে ফিরে আসলো। ইয়ানা কফির মগটা মাহিরের দিকে এগিয়ে দিতে গেলে হঠাৎ ইয়ানার পা পিছলে গেল। ইয়ানা সোজা মাহিরের গায়ের উপর পড়ে গেল। কফির মগটা ছিটকে ফ্লোরে পড়ে গেল। মাহির ইয়ানাকে জড়িয়ে ধরে সোফায় পড়ে গেল। ইয়ানার পুরো শরীর মাহিরের বুকের সাথে মিশে আছে। মাহিরের এক হাত ইয়ানার কোমরে আর অন্য হাত ইয়ানার মাথার পিছনে। ইয়ানা চোখ বন্ধ করে আছে। মাহিরের হৃদস্পন্দন এত জোরে হচ্ছে যে ইয়ানা সেটা স্পষ্ট শুনতে পাচ্ছে। ইয়ানা আস্তে আস্তে চোখ খুলে মাহিরের চোখের দিকে তাকালো। দুইজনের মধ্যে কোনো কথা নাই, শুধু চোখের ভাষা। মাহিরের চোখের গভীর প্রেম আর নীরব অধিকার ইয়ানাকে গ্রাস করে নিল। অনেকক্ষণ পর ইয়ানা নিজেকে সামলিয়ে নিয়ে বলল, ব্যথা পান নাই তো? না না, আমাকে ছাড়ো। ইয়ানা উঠতে নিলে মাহির ইয়ানার কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরল। মাহির ফিসফিস করে বলল, এত তাড়াতাড়ি উঠতে চাচ্ছেন কেন? আর একটু থাকুন না, আমার তো খুব ভালো লাগছে। মাহির, ফাজলামো করো না। তুমি কিন্তু ছোট। এসব কি হচ্ছে? কেউ দেখলে কি ভাববে? ছোটরা কি বউকে ভালোবাসতে পারে না? আপনি যতই আমাকে দূরে ঠেলে দেন, আমি জানি আপনিও আমাকে একটু হলেও পছন্দ করতে শুরু করেছেন। আপনার চোখের ভাষা আমি পড়তে পারি। ইয়ানা লজ্জায় লাল হয়ে গেল। ইয়ানা মাহিরের বুকে হালকা ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। ইয়ানা তুতলে তুতলে বলল, তুমি পড়াশোনা করো, আমি ঘুমাবো। আর আজে বাজে কথা বলবে না। ইয়ানা দৌড়ে গিয়ে খাটে শুয়ে কম্বল মুড়ি দিয়ে দিল। মাহির সোফায় বসে হাসতে লাগলো। ইয়ানা কম্বলের ভেতর থেকে মুখ বের করে মাহিরের হাসি দেখতে লাগলো। ইয়ানা মনে মনে ভাবতে লাগলো, ছেলেটা সত্যিই আমাকে পাগল করে দিবে। ওর চোখের দিকে তাকালে আমি নিজের সব বয়স, সব অহংকার ভুলে যাই। কিন্তু এই সমাজ কি আমাদের এই অসম প্রেম কখনো মেনে নিবে? আমি কি পারবো ওর ভালোবাসা গ্রহণ করতে? ইয়ানা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। মাহির পড়াশোনা শেষ করে ফ্লোরে শুয়ে পড়ল। মাহির ইয়ানার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি শুধু আমার ইয়ানা, আমি আপনাকে কারো হতে দিব না। আমি বড় হব শুধু আপনার যোগ্য হওয়ার জন্য। আপনি যতই আমাকে দূরে ঠেলে দেন, আমি আপনার ঢাল হয়ে থাকব। সকালের স্নিগ্ধ আলোয় চৌধুরী ভিলার পরিবেশটা বেশ শান্ত ছিল। ইয়ানা নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছিল। হঠাৎ নিচের ড্রয়িং রুম থেকে অনেক চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো। ইয়ানা অবাক হয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালো। নিচে তাকিয়ে ইয়ানা দেখলো একজন মধ্যবয়স্ক মহিলা আর একটা মেয়ে সোফায় বসে আছে। ফরিদা বেগম বেশ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। মহিলাটি তীক্ষ্ণ গলায় বলে উঠল, ফরিদা, তুই কি পাগল হয়ে গেছিস? আমার ভাইটা তো বোকা, তাই বলে তুইও এই কাজটাই হতে দিলি? ওই শফিকের ধাড়ি মেয়েটাকে আমাদের মাহিরের ঘাড়ে চাপিয়ে দিলি। মাহির তো আমার ভাইয়ের একমাত্র স্মৃতি, ওর জীবনটা তোরা এইভাবে শেষ করে দিলি। আপা, তুমি মুখ সামলে কথা বলো। ইয়ানা আমার বড় বউ, আর এই বিয়েটা তো আরমান নিজেই দাঁড়িয়ে থেকে দিয়েছে। শফিক ভাইয়ের মেয়েটা অনেক ভালো, তুমি শুধু শুধু ওকে নিয়ে আজে বাজে কথা বলবে না। ভালো? ওই মেয়ে যদি এতই ভালো হতো তাহলে বিয়ের আসর থেকে জিসান ওকে ফেলে রেখে চলে যায়। নিশ্চয়ই ওই মেয়ের চরিত্রে কোনো দোষ ছিল। আর তাছাড়া ওর বয়স তো 25 বছর। আমাদের মাহিরটা মাত্র 17 বছরের একটা দুধের বাচ্চা। রাতে কি মাহির ওই আন্টির কোলে মাথা দিয়ে ঘুমাবে নাকি? সাবেরা খাতুনের কথা শুনে নীলা হো হো করে হেসে উঠল। ইয়ানার বুকের ভেতরটা অপমানে আর কষ্টে টুকরো টুকরো হয়ে যেতে লাগলো। ইয়ানার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। নীলা বলে উঠল, ঠিক বলেছ আম্মু, মাহের ভাইয়া তো কত কিউট। ভার্সিটিতে কত সুন্দর সুন্দর মেয়ে মাহের ভাইয়ের জন্য পাগল। আর মাহের ভাইয়ের কপালে জুটলো কিনা একটা রিজেক্টেড আন্টি। আমার তো ভাবতেই হাসি পাচ্ছে। ভাইয়াকে তো আমি বিয়ে করতে চেয়েছিলাম। তুই চিন্তা করিস না নীলা, ওই ধাড়ি মেয়ে এই বাড়িতে বেশি দিন টিকতে পারবে না। আমি ওকে এমন শিক্ষা দেব যে ও নিজে এই বাড়ি ছেড়ে পালাবে।
ইয়ানা আর দাঁড়িয়ে থাকতে পারল না। অপমানে ইয়ানার পা কাঁপতে লাগলো। ইয়ানা দৌড়ে নিচের রুমে গিয়ে ফ্লোরে বসে হাউমাউ করে কান্না করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে মাহির কলেজ থেকে ফিরে ড্রয়িং রুমে ঢুকলো। সাবেরা খাতুন মাহিরকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে নকল কান্নার স্বরে বলল, মাহির রে, তোর এই অবস্থা আমি চোখে দেখতে পারছি না বাবা। তোর ওই এতিম দশা দেখে ভাইয়া তোকে ওই বয়স্ক মেয়ের সাথে বেঁধে দিল। তোর কত কষ্ট হচ্ছে তাই না বাবা? তুই চিন্তা করিস না, ফুপু তো চলে এসেছে। মাহির সাবেরা খাতুনের হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে দিল। মাহিরের চোখ মুখ রাগে লাল হয়ে আছে। মাহির বুঝতে পারল সাবেরা খাতুন ইয়ানাকে নিয়ে বাজে কথা বলছিল। মাহির অত্যন্ত গম্ভীর আর কড়া গলায় বলে উঠল, ফুপু, আপনি এইমাত্র আমার স্ত্রীর নামে কি বলছিলেন? আপনি ওনাকে বয়স্ক মেয়ে বললেন, আর আপনি ওনার চরিত্র নিয়ে কথা বলছিলেন। মাহির, তুই ওর জন্য আমার মুখের ওপর কথা বলছিস? আমি তো তোর ফুপু হই, আমি তো তোর ভালো চাই বাবা। যে আমার স্ত্রীর সম্মান করতে পারে না সে আমার ভালো চাইতে পারে না ফুপু। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, ইয়ানার বয়স 25 হোক আর 50 হোক, উনি আমার স্ত্রী, আমার বিবাহিত স্ত্রী। এই বাড়িতে যদি ওনাকে কেউ অসম্মান করে তাহলে আমি তাকে ছেড়ে কথা বলবো না, সে যত বড়ই গুরুজন হোক না কেন। মাহির ভাইয়া, তুমি একটা আন্টির জন্য আম্মুকে অপমান করছো? ওই মেয়ে তো বিয়ের আসর থেকে রিজেক্টেড হওয়া একটা মেয়ে, ওর জন্য তোমার এত দরদ দেখাচ্ছ কেন? আমি তো তোমাকে কত ভালোবাসি। নীলার কথা শুনে মাহির রেগে নীলার দিকে এক পা এগিয়ে গেল। মাহির আঙ্গুল তুলে নীলাকে ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ নীলা। আন্টি কাকে বলছিস তুই? উনি তোর বড় ভাবি, আর উনি রিজেক্ট হওয়া মেয়ে না। উনি জিসানকে লাথি মেরে বের করে দিয়েছেন নিজের আত্মসম্মানের জন্য। আর তুই আমাকে ভালোবাসিস, তোর ভালোবাসার কোনো মূল্য আমার কাছে নাই। আমার একটা বউ, আর সে হলো ইয়ানা। আজ থেকে যদি ওনার সাথে বেয়াদবি করিস তাহলে আমি ভুলে যাব তুই আমার ফুফাতো বোন। মাহিরের ধমক নীলা ভয়ে পিছিয়ে গেল। সাবেরা খাতুন রাগে গিজগিজ করতে লাগলো। ফরিদা বেগম মনে মনে অনেক খুশি হলেন মাহিরের এমন পরিণত আচরণ দেখে। মাহির আর কোনো কথা না বলে গটগট করে সিঁড়ি দিয়ে দোতলায় নিজের রুমের দিকে চলে গেল। রুমে ঢুকে মাহির দেখলো ইয়ানা ফ্লোরে বসে দুই হাঁটুতে মুখ গুজে কান্না করছে। মাহিরের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। মাহির দৌড়ে গিয়ে ইয়ানার সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। ইয়ানা, আপনি কান্না করছেন, ফুপুর কথায় কষ্ট পেয়েছেন। আমি ফুপুকে উচিত জবাব দিয়ে এসেছি, আপনি একদম কাঁদবেন না। ইয়ানা মাথা তুলে মাহিরের দিকে তাকালো। ইয়ানার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। ইয়ানা হুট করে মাহিরের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। মাহির চমকে গেল। ইয়ানা জীবনে প্রথমবার নিচু থেকে মাহিরের বুকে মাথা রেখেছে। মাহিরের হৃদস্পন্দন মুহূর্তের মধ্যে বেড়ে গেল। মাহির খুব সাবধানে নিজের দুই হাত দিয়ে ইয়ানার কোমর জড়িয়ে ধরল। ইয়ানা কাঁদতে কাঁদতে বলল, সবাই আমাকে এত অপমান কেন করছে মাহির? আমার কি দোষ ছিল? আমি তো শুধু ভালোবেসেছিলাম। জিসান আমাকে ধোকা দিল, আর সমাজ আমাকে আন্টি বলে অপমান করছে। তোমার ওই ফুফাতো বোনটা তোমাকে বিয়ে করতে চায়, ও তোমাকে এত অধিকার নিয়ে কথা বলছে কেন? ইয়ানার কথায় মাহিরের ঠোঁটের কোণে একটা অদ্ভুত সুন্দর হাসি ফুটে উঠল। মাহির বুঝতে পারল ইয়ানার কথার মধ্যে অপমানের কষ্টের চেয়ে নীলার প্রতি জেলাসিটা বেশি কাজ করছে। ইয়ানা নিজের অজান্তেই মাহিরের ওপর অধিকার খাটাচ্ছে। মাহির ইয়ানার চুলে আলতো করে হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করে বলল, আপনার কি জেলাসি হচ্ছে ইয়ানা? নীলা আমাকে বিয়ে করতে চাই শুনে আপনার কষ্ট হচ্ছে? জেলাসি হবে কেন? আমি কেন জেলাস হব? তুমি তো আমার ছোট, তুমি যাকে খুশি বিয়ে করো, আমার কি? আমাকে শুধু এই অপমান থেকে মুক্তি দাও। মিথ্যা বলছেন কেন? আপনার চোখের পানি তো অন্য কথা বলছে। আপনি যতই আমাকে ছোট বলেন না কেন, আপনার মন তো আমাকে স্বামী হিসেবে মেনে নিতে শুরু করেছে। তাই তো অন্য কোনো মেয়ে আমার দিকে তাকালে আপনার এত রাগ হচ্ছে। মাহিরের কথায় ইয়ানা যেন ঘর থেকে বেরিয়ে আসলো। ইয়ানা বুঝতে পারলো সে মাহিরের কতটা কাছে বসে আছে। ইয়ানা তাড়াহুড়ো করে মাহিরের বুক থেকে দূরে সরে গেল। ইয়ানা লজ্জায় মুখ নিচু করে তুতলে তুতলে বলল,
আমি কোনো জেলাস হচ্ছি না, তুমি আজে বাজে কথা বলবে না। আমি তো শুধু অপমানের কষ্টে কান্না করছিলাম। মাহির মুচকি হেসে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো। মাহির ইয়ানার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ঠিক আছে, মানলাম আপনি জেলাস হন নাই। এবার উঠুন, ফ্লোরটা অনেক ঠান্ডা, আর চোখের পানি মুছে ফেলুন। আমার বউয়ের চোখে আমি পানি দেখতে পারি না। ইয়ানা মাহিরের হাতের দিকে তাকিয়ে রইল। ইয়ানা আস্তে করে নিচের হাতটা মাহিরের হাতের ওপর রাখলো। মাহির টান দিয়ে ইয়ানাকে ফ্লোর থেকে তুলে দাঁড় করালো, কিন্তু মাহিরের টানের চোটটা একটু বেশি হওয়ায় ইয়ানা সোজা গিয়ে মাহিরের বুকের সাথে ধাক্কা খেলো। মাহির খুব দ্রুত ইয়ানার কোমর জড়িয়ে ধরে পতন থেকে বাঁচালো। দুজনের শরীরের মাঝে কোনো দূরত্ব নাই। মাহিরের গরম নিঃশ্বাস ইয়ানার কপালে আছড়ে পড়ছে। ইয়ানা চোখ তুলে মাহিরের দিকে তাকালো। আপনি এত সুন্দর কেন ইয়ানা? আপনার চোখের দিকে তাকালে আমি নিজের সব বয়স, সব সীমাবদ্ধতা ভুলে যাই। মনে হয় শুধু এভাবেই সারা জীবন আপনাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকি। মাহির ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে, দরজা তো খোলো। দেখুক, আমি তো আর অন্য কারো বউকে জড়িয়ে ধরি নাই, নিজের বউকে ধরেছি। অধিকার তো আমার আছেই। ইয়ানার পুরো শরীর লজ্জায় আর শিহরণে কাঁপতে লাগলো। মাহিরের কণ্ঠস্বর এতটা গভীর আর পুরুষালী যে ইয়ানা নিজেকে ছাড়িয়ে নেওয়ার কোনো শক্তিই পাচ্ছিল না। ইয়ানা চোখ বন্ধ করে নিল। মাহির খুব আলতো করে ইয়ানার কপালে একটা চুমু খেলো। ইয়ানার শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। মাহির, এসব কি করছো তুমি? তুমি তো ছোট। ভালোবাসার কোনো বয়স হয় না ইয়ানা। আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ঠিক সেই মুহূর্তে রহমত চাচা দরজার বাইরে থেকে কেসে উঠল। ইয়ানা চমকে গিয়ে মাহিরকে ধাক্কা দিয়ে দূরে সরে গেল। ইয়ানা লজ্জায় দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। মাহির মুচকি হেসে দরজার দিকে তাকালো। রহমত চাচা মাথা নিচু করে বলল, মাহির বাবা আরমান সাহেব আপনাকে ওনার স্টাডি রুমে ডেকেছেন। আচ্ছা রহমত চাচা, আমি আসছি। মাহির স্টাডি রুমে গেল। আরমান চৌধুরী চেয়ারে বসে চশমা মুছছিল। সাবেরা খাতুনও সেখানে বসে আছে। মাহিরকে দেখে আরমান চৌধুরী গম্ভীর মুখে বলল, মাহির, তুই নাকি ফুপুর সাথে বেয়াদবি করছিস। ইয়ানার জন্য তুই ফুপুকে অপমান করেছিস। এই শিক্ষা কি আমি তোকে দিয়েছি? চাচা, ফুপু ইয়ানাকে অপমান করছিল। আমার বউয়ের অপমান আমি কিভাবে সহ্য করব? আমি তো কোনো অন্যায় করি নাই। দেখেছিস ভাইয়া, ওই মেয়ে মাত্র 2 দিনেই ছেলেটাকে কেমন জাদু করে ফেলেছে। এখন ফুপুর চেয়ে বউ বড় হয়ে গেল। ওই মেয়েটা তোকে আমাদের থেকে আলাদা করে দিবে রে মাহির। মাহির, ইয়ানা বয়সে বড়, ওর চালাকি তুই বুঝতে পারবি না। ও তোকে দিয়ে আমাদের ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তুই ওই মেয়ের থেকে দূরত্ব বজায় রাখবি। আমি শফিকের সম্মান বাঁচাতে ওকে এই বাড়িতে এনেছি। তার মানে এই নয় যে ও তোকে হাতের পুতুল বানিয়ে রাখবে। চাচা, ইয়ানা এমন মেয়ে না। আপনারা ওনাকে শুধু শুধু ভুল বুঝছেন। উনি আমাকে কোনোদিন আপনাদের বিরুদ্ধে কিছু বলে নাই। আমি আমার চোখের সামনে ওনার অপমান হতে দেখেছি, তাই প্রতিবাদ করেছি। আরমান চৌধুরী বুঝতে পারল মাহির ইয়ানার ভালোবাসায় বেশ দুর্বল হয়ে পড়েছে। আরমান চৌধুরী রাগে টেবিল চাপড়ে ধমক দিয়ে বলল, তুই আমার মুখের উপর তর্ক করছিস মাহির। আমি বলে দিয়েছি ওই মেয়ে বেশি কাছে যাবি না। এবার যা তুই নিজের রুমে। মাহির মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। মাহির বুঝতে পারল না চাচা হঠাৎ ইয়ানার ওপর এত রেগে আছে কেন। মাহির চলে যাওয়ার পর সাবেরা খাতুন কুটিল হেসে বলল, ভাইয়া তুই চিন্তা করিস না, নীলাকে আমি বুঝিয়ে দিয়েছি। নীলা মাহিরের পিছু ছাড়বে না। ওই ইয়ানা মেয়েটা নিজের চোখের সামনে নীলা আর মাহিরকে একসাথে দেখলে এমনিতেই জেলাস হয়ে এ বাড়ি ছেড়ে পালাবে। বয়স্ক মেয়ে তো, ওর ইগো একটু অনেক বেশি। তুই ঠিক কাজই করেছিস সাবেরা। মাহির 18 বছরে পা দেওয়ার আগেই ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, না হলে আমার সম্পত্তির অর্ধেক ওই মেয়ের বুদ্ধিতে মাহির নিয়ে নেবে। আমি তো মাহিরের বাপ মাকে খুন করেছি এই সম্পত্তির জন্যই। এখন এটাই রাস্তার মেয়ের জন্য আমার সব প্ল্যান নষ্ট হতে দেব না। রাতের বেলা আকাশ মেঘলা হয়ে আছে। হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হলো। ইয়ানা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে।
আজ সারাদিন ফ্যামিলির সবার অপমানের কথা মনে পড়ে ইয়ানার মনটা খুব খারাপ। ইয়ানা ভাবছে সত্যিকে সে মাহিরের যোগ্য? 17 বছরের একটা কিশোরের সাথে তার এই জীবন কতদূর এগোবে? ইয়ানা নিজের অজান্তেই বারান্দা থেকে বেরিয়ে ছাদে চলে গেল। ছাদে ঝুম বৃষ্টি পড়ছে। ইয়ানা বৃষ্টির নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে আছে। বৃষ্টির ঠান্ডা জল তার শাড়ি আর শরীর ভিজিয়ে দিচ্ছে। ইয়ানার চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি বৃষ্টির জলের সাথে মিশে যাচ্ছে। হঠাৎ ইয়ানা অনুভব করলো তার মাথার উপর বৃষ্টির পানি পড়ছে না। ইয়ানা চোখ তুলে দেখলো মাহির একটা বড় ছাতা ধরে তার পেছনে দাঁড়িয়ে আছে। তুমি এখানে কেন এসেছো মাহির? তুমি ভিজে যাবে তো, রুমে যাও। আপনি বৃষ্টিতে ভিজবেন আর আমি রুমে বসে থাকবো, তা কি করে হয়? বউয়ের কষ্টের সময় স্বামী তো পাশেই থাকে। তুমি আমার কষ্ট বুঝবে না মাহির, তুমি অনেক ছোট। আমার ভেতরের এই শূন্যতা, এই অপমান তুমি কিভাবে বুঝবে? আমি সমাজকে কি জবাব দেব? সবাই আমাকে হাসির পাত্রী বানিয়ে দিয়েছে। ইয়ানার কথা শুনে মাহির ছাতাটা একপাশে ছুঁড়ে ফেলে দিল। মাহির নিজেও বৃষ্টির পানিতে ভিজতে শুরু করলো। ইয়ানা অবাক হয়ে বলল, কি করছো তুমি? ছাতাটা ফেলে দিলে কেন? ঠান্ডা লেগে যাবে তোমার। তুমি তো এমনিতেই রাতে একা ঘুমাতে ভয় পাও, এখন আবার জ্বর বাঁধিয়েই বসবে। আপনি তো বৃষ্টিতে পড়ছেন ইয়ানা, আপনার ভেতরের আগুনে আপনি শেষ হয়ে যাচ্ছেন। আপনি শুধু সমাজের কথা ভাবছেন, কিন্তু আমার কথা একবারও ভাবছেন না। আমি কি আপনাকে কখনো কষ্ট দিয়েছি? মাহির এক কদম এগিয়ে ইয়ানার খুব কাছে চলে আসলো। বৃষ্টির পানিতে মাহিরের শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। মাহিরের চোখের দৃষ্টি এতটাই গভীর যে ইয়ানা সেই দৃষ্টি থেকে চোখ সরাতে পারল না। মাহির নিজের 2 হাত দিয়ে ইয়ানার ভেজা মুখমণ্ডল আলতো করে ধরে বলল, আমি ছোট হতে পারি ইয়ানা, কিন্তু আমার ভালোবাসা তো ছোট না। আপনি কেন বুঝতে চাইছেন না আপনি আমার কাছে কতটা স্পেশাল? জিসান আপনাকে সম্মান দিতে পারে নাই, কিন্তু আমি তো আপনাকে দেবী করে রেখেছি। কিন্তু মাহির, বয়সের দেওয়ালটা তো অনেক বড়। আমি তোমার চেয়ে 8 বছরের বড়। তোমার ফুফু ঠিকই বলেছে, তোমার তো একটা সুন্দর জীবন পাওয়ার কথা ছিল। আমার মতো একটা রিজেক্টেড মেয়েকে নিয়ে তুমি কিভাবে সারা জীবন কাটাবে? কে বলেছে আপনি রিজেক্টেড? আপনি আমার জীবনের সেরা উপহার ইয়ানা। সমাজ শুধু খাতা কলমে বয়স মাপে, কিন্তু মনের বয়স মাপতে পারে না। আপনার ওই 25 বছরের অভিমানী মনটাকে সামলানোর জন্য আমার এই 17 বছরের দায়িত্ববোধই যথেষ্ট। মাহিরের কথাগুলো বৃষ্টির শব্দের চেয়েও ইয়ানার কানে বেশি প্রতিধ্বনিত হতে লাগলো। ইয়ানার মনে হলো তার বুকের উপর থেকে বিশাল একটা পাথর নেমে গেছে। ইয়ানা আর নিজেকে সামলাতে পারল না। ইয়ানা 2 হাত দিয়ে মাহিরের কলার চেপে ধরে মাহিরের বুকের ওপর মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল। আমি পারবো তো মাহির, তোমার এই ভালোবাসার যোগ্য হতে? আমি পারবো তো? আমার যে খুব ভয় হয় যদি তুমিও একদিন আমাকে জিসানের মতো ছেড়ে চলে যাও। মাহির ইয়ানার কোমর শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। মাহির এক হাত দিয়ে ইয়ানার ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে দিয়ে ইয়ানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জিসানের মতো কাপুরুষ আমি নই ইয়ানা। আমি চৌধুরী বংশের রক্ত। আমি যাকে একবার হাত ধরি, মরণের আগে তার হাত ছাড়ি না। আপনি শুধু একবার আমাকে স্বামী হিসেবে মেনে নিন, আমি সমাজের সব হাসি আপনার পায়ের কাছে এনে ফেলবো। ইয়ানা মাহিরের বুকে মুখ ঘষে সম্মতি জানালো। ইয়ানার শরীরের কাঁপুনি বৃষ্টির ঠান্ডার জন্যে নাকি মাহিরের স্পর্শের জন্য, তা ইয়ানা নিজেও বুঝতে পারল না। মাহির ইয়ানার মুখটা নিজের বুকের ওপর থেকে তুলে ইয়ানার চোখের দিকে তাকালো। বৃষ্টির পানিতে দুজনের মুখ ভিজে আছে। মাহির খুব ধীরে ধীরে ইয়ানার কপালের ওপর পড়ে থাকা ভেজা চুলগুলো সরিয়ে দিয়ে ইয়ানার কপালের চোখে ইয়ানার কপালে, চোখে আর গালে আলতো করে চুমু দিতে লাগলো। ইয়ানা চোখ বন্ধ করে মাহিরের এই পবিত্র স্পর্শগুলো গ্রহণ করতে লাগলো। ইয়ানার মনে হলো সে যেন নতুন করে জন্ম নিয়েছে। মাহিরের ঠোঁট ধীরে ধীরে ইয়ানার ঠোঁটের দিকে এগিয়ে আসলো। ইয়ানা কোনো বাধা দিল না, বরং ইয়ানার হাত দুটো মাহিরের ঘাড় জড়িয়ে ধরল। বৃষ্টির রিমঝিম শব্দের মাঝে ছাদের উপর অসম বয়সের এই দুটি প্রাণ এক গভীর আর তীব্র রোমান্টিক ভালোবাসায় আবদ্ধ হয়ে গেল। এই 17 বছরের কিশোরটি শুধু বয়সেই ছোট,
কিন্তু ভালোবাসায় সে পৃথিবীর সবচেয়ে বড় পুরুষ। বৃষ্টির স্নিগ্ধ সকাল, জানালার ফাঁক দিয়ে আসা মিষ্টি রোদ ইয়ানার চোখে পড়তেই ইয়ানার ঘুম ভেঙে গেল। ইয়ানা চোখ খুলে দেখলো সে মাহিরের বুকের ওপর শুয়ে আছে। মাহিরের দুই হাত ইয়ানার কোমর শক্ত করে জড়িয়ে আছে। রাতের সেই ঝুম বৃষ্টি আর ছাদের ওপর কাটানো গভীর মুহূর্তগুলোর কথা মনে পড়তেই ইয়ানার পুরো শরীর লজ্জায় লাল হয়ে গেল। ইয়ানা আস্তে করে মাহিরের বুক থেকে ওঠার চেষ্টা করতেই মাহির ঘুমের ঘোরে ইয়ানাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। এত সকালে কোথায় যাওয়ার চেষ্টা করছেন ইয়ানা? এখনো তো সকালের মিষ্টি রোদটা ঠিক মতো ওঠে নাই। তুমি জেগে আছো মাহির, ছাড়ো আমাকে, সকাল হয়ে গেছে। ফরিদা চাচি দেখলে কি ভাববে? আমাকে নিচে যেতে হবে। চাচি দেখলে ভাববে তার ছেলে আর ছেলের বউ অনেক সুখে আছে, এতে এত ভয় পাওয়ার কি আছে? আমি তো আমার নিজের বিবাহিত বউকে জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো না। মাহির, ফাজলামি করো না। তুমি কিন্তু দিন দিন বেশি ফাজিল হয়ে যাচ্ছ। কাল রাতের বৃষ্টিতে ভিজে এমনিতেই আমার অনেক ঠান্ডা লাগছে, আমাকে ফ্রেশ হতে দাও। মাহির চোখ খুলে মুচকি হাসলো। মাহির ইয়ানার মুখের ওপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো খুব সাবধানে কানের পিঠে গুজে দিল। মাহিরের আঙ্গুলের আলতো ছোঁয়ায় ইয়ানার শরীরটা অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল। মাহির একদৃষ্টিতে ইয়ানার চোখের দিকে তাকিয়ে রইল। কাল রাতে ছাদে তো আপনার এত ঠান্ডা লাগে না ইয়ানা? তখন তো বেশ শক্ত করে আমাকে জড়িয়ে ধরেছিলেন। আজ সকালে এত লজ্জা কিসের আপনার? তুমি চুপ করবে মাহির? তুমি এত বেশি কথা বলো কেন? আমি তোমায় জড়িয়ে ধরি নাই, তুমি আমাকে জোর করে ধরেছিলে। তাই নাকি? আমি জোর করেছিলাম? আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন আপনাকে জোর করব না। এই আমি আপনাকে ছেড়ে দিলাম, এবার আপনি যেতে পারেন। মাহির অভিমান করার ভান করে ইয়ানার কোমর থেকে নিজের হাত দুটো সরিয়ে নিল। মাহির অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে রইল। ইয়ানা অবাক হয়ে মাহিরের দিকে তাকিয়ে রইল। ইয়ানার বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল। ইয়ানা বুঝতে পারল মাহির তার কথাই অভিমান করেছে। ইয়ানা খাট থেকে না নেমে আস্তে করে মাহিরের পিঠের ওপর দিয়ে নিজের একটা হাত রাখল। মাহির, তুমি কি রাগ করেছো? আমি তো এমনিই বলছিলাম। তুমি তো জানো আমি সমাজকে অনেক ভয় পাই। আমাদের এই অসম বয়সের সম্পর্কটা নিয়ে আমার ভেতরে এখনো অনেক দ্বন্দ্ব কাজ করে। সমাজ সমাজ সমাজ, আপনি শুধু সমাজের কথাই ভাবেন ইয়ানা। আমার ভালোবাসার কি কোনো মূল্য নাই আপনার কাছে? আমি তো আপনাকে দেবী করে রেখেছি, আর আপনি আমাকে শুধু বয়সের দোহাই দিয়ে ডুলে ঠেলে দেন। না মাহির, আমি তোমায় দূরে ঠেলে দিচ্ছি না। কাল রাতে যখন তুমি আমাকে বৃষ্টি থেকে বাঁচাতে নিচের ছাতাটা ফেলে দিলে, তখন আমি বুঝতে পেরেছি তোমার মনটা কত বিশাল। তুমি 17 বছরের একটা ছেলে হতে পারো, কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। ইয়ানার কথা শুনে মাহির ধরপর করে ইয়ানার দিকে ঘুরে বসল। মাহিরের চোখে অদ্ভুত এক খুশির ঝিলিক। মাহির দুই হাত দিয়ে ইয়ানার মুখমণ্ডল আলতো করে ধরে ইয়ানার চোখের দিকে তাকালো। সত্যি বলছেন ইয়ানা, আপনি আমাকে আপনার আশ্রয় ভাবতে শুরু করেছেন? আপনার আর জিসানের কথা মনে পড়ে না? জিসান একটা অতীত মাহির, একটা ভয়ঙ্কর অতীত। যে অতীত আমাকে শুধু অপমান আর কষ্ট দিয়েছে। আর তুমি হলে আমার বর্তমান, যে আমাকে সম্মান আর ভালোবাসা দিয়ে নতুন করে বাঁচতে শিখিয়েছে। মাহিরের চোখ দুটো আনন্দে ভিজে উঠল। মাহির কোনো কথা না বলে ইয়ানাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ইয়ানা চোখ বন্ধ করে মাহিরের এই পবিত্র স্পর্শ গ্রহণ করতে লাগলো। মাহির ইয়ানার কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে ফিসফিস করে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি ইয়ানা, আমি আপনার এই বিশ্বাসের অমর্যাদা কখনো করব না। পৃথিবীর সব ঝড় আমি নিজের বুকে পেতে নিব, কিন্তু আপনার গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। দুপুরবেলা আরমান চৌধুরী তার স্টাডি রুমে একা বসে আছে। রহমত চাচা দরজার বাইরে পাহারা দিচ্ছে। আরমান চৌধুরীর সামনে জিশান বসে আছে। জিশানের চোখে মুখে লোভের ছাপ স্পষ্ট। আরমান চৌধুরী পকেট থেকে একটা মোটা টাকার বান্ডিল বের করে টেবিলের ওপর রাখলো। জিসান, তুই তো ইয়ানাকে বিয়ে করিস নাই, শুধু একটাই গাড়ির লোভে। আজ আমি তোকে তার চেয়েও বেশি, অনেক বেশি টাকা দেব। তুই শুধু আমার একটাই কাজ করে দিবি। আপনি শুধু হুকুম করেন চৌধুরী সাহেব, টাকার জন্য আমি সব করতে পারি।
আপনি কি চান আমাকে খুলে বলেন। আমি চাই তুই ইয়ানাকে মাহিরের জীবন থেকে সরিয়ে দে। তুই প্রমাণ করবি যে ইয়ানা এখনো তোর সাথে গোপনে সম্পর্ক রেখেছে। ইয়ানা চরিত্রহীন, এটাই তোকে প্রমাণ করতে হবে সবার সামনে। কিন্তু চৌধুরী সাহেব, ইয়ানা তো আমাকে ঘৃণা করে। ও তো আমার সাথে কোনো যোগাযোগই রাখে নাই। আমি কিভাবে প্রমাণ করব? আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই নে ইয়ানার নামে একটা ফেক সিম আর ফেক চ্যাটিংয়ের স্ক্রিনশট। আমি ইয়ানার ফোন থেকে তোর নাম্বারে কিছু কল লিস্ট তৈরি করে ফেলেছি। তুই আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে আসবি, আর বাকিটা কিভাবে কি করতে হবে তুই তো জানিসই। একদম পারফেক্ট চৌধুরী সাহেব। আমি এমন নাটক করব যে আপনার ওই এতিম ভাতিজা ইয়ানাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে। আপনি টাকাটা রেডি রাখেন। আরমান চৌধুরী শয়তানের মতো কুটিল হাসতে লাগলো। আরমান চৌধুরী মনে মনে ভাবতে লাগলো, এইবার ইয়ানা মাহিরের জীবন থেকে চিরতরে বিদায় নিবে, আর মাহিরের পুরো সম্পত্তি তার নিজের হয়ে যাবে। সন্ধ্যাবেলা চৌধুরী ভিলার ড্রয়িং রুমে সবাই বসে চা খাচ্ছে। ইয়ানা আজ নিজের হাতে সবার জন্য নাস্তা বানিয়েছে। ফরিদা বেগম ইয়ানার হাতে নাস্তা খেয়ে অনেক প্রশংসা করছেন। মাহির ইয়ানার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নীলা সোফায় বসে রাগে কিচকিচ করছে। নীলা ইয়ানাকে ছোট করার জন্যে বলে উঠল, ইয়ানা ভাবি, আপনি তো অনেক বয়স্ক। আপনি কি শুধু রান্নাই করতে পারেন, নাকি মাহির ভাইয়ের পড়াশোনাও কিছু সাহায্য করেন? মাহির ভাইয়া তো অনেক ব্রিলিয়েন্ট, আর আপনি তো একটা রিজেক্টেড মেয়ে। জাস্ট শাট আপ নীলা, তোকে আমি কালকেই সাবধান করেছিলাম, তুই আবার ওনার সাথে বেয়াদবি করছিস। ইয়ানা মাস্টার্স কমপ্লিট করেছে, আর তুই তো এখনও ইন্টার পাস করতে পারিস নাই। তুই কোন সাহসে ওনার সাথে এইভাবে কথা বলছিস? নীলা, তুই মুখ সামলে কথা বল। ইয়ানা আমার বড় বউ, ওকে কেউ অপমান করলে আমি সহ্য করব না। সাবেরা, তুই তোর মেয়েকে শাসন কর। ফরিদা, তুই তোর ওই বয়স্ক বউয়ের জন্য আমার মেয়েকে ধমক দিচ্ছিস? নীলা তো সত্যি কথাই বলেছে। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমের দরজা ঠেলে জিশান ভেতরে প্রবেশ করলো। জিশানকে দেখে ইয়ানার মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। ইয়ানার পুরো শরীর ভয়ে আর অপমানে কাঁপতে লাগলো। মাহির জিশানকে দেখে রাগে ফুঁসতে ফুঁসতে সোফা থেকে উঠে দাঁড়ালো। তুই তুই কোন সাহসে আমার বাড়িতে পা রেখেছিস? তোকে তো আমি খুন করে ফেলবো, কুত্তার বাচ্চা। মাহির জিশানকে মারার জন্যে এগিয়ে যেতেই জিশান হাত তুলে মাহিরকে থামিয়ে দিয়ে বলে উঠল, রিল্যাক্স মাহির ভাই, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো নিজে থেকে এখানে আসি নাই, আমাকে তো তোমার বউ ইয়ানাই ডেকেছে। মিথ্যাবাদী, তুই মিথ্যা কথা বলছিস জিসান। আমি কেন তোকে ডাকবো? তুই আমার জীবন ধ্বংস করেছিস, তোকে তো আমি ঘৃণা করি। বাহ ইয়ানা বাহ, সবার সামনে কি সুন্দর সতী সাবিত্রী বউয়ের নাটক করছো তুমি। আর রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আমাকে কল করে কান্না করো। আমাকে বলো তুমি ওই পিচ্ছি ছেলেটার সাথে সংসার করতে পারছো না, তুমি আমাকে নিয়ে পালাতে চাও। জিশানের কথা শুনে ড্রয়িং রুমের সবাই স্তব্ধ হয়ে গেল। ফরিদা বেগম আর ফাহাদ অবাক হয়ে জিশানের দিকে তাকিয়ে রইল। ইয়ানা হাউমাউ করে কেঁদে উঠে জিশানের দিকে আঙ্গুল তুলে বলল, তুই মিথ্যা বলছিস জিসান, তুই চরম মিথ্যা বলছিস। আব্বু, আপনারা ওর কথা বিশ্বাস করবেন না, ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। মাহির, তুমি কিছু বলো, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। মাহির, ইয়ানা মা, ও যখন এত বড় কথা বলেছে নিশ্চয়ই ওর কাছে কোনো প্রমাণ আছে। জিসান, তুই কি প্রমাণ করতে পারবি ইয়ানা তোর সাথে যোগাযোগ রেখেছে? অবশ্যই পারবো চৌধুরী সাহেব। এই দেখেন আমার ফোন, এই দেখেন ইয়ানার নাম্বার থেকে কতবার আমার কাছে কল এসেছে, আর এই দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটিং। ইয়ানা আমাকে নিজের কত খারাপ খারাপ ছবি পাঠিয়েছে। জিশান তার ফোনটা আরমান চৌধুরীর হাতে দিল। আরমান চৌধুরী ফোনটা দেখে এমন ভান করলো যেন তিনি আকাশ থেকে পড়েছেন। আরমান চৌধুরী নিজের মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন। ফাহাদ আর ফরিদা বেগমও ফোনটা দেখে চমকে গেলেন। ফেক ছবি আর মেসেজগুলো এতটাই নিখুঁত ছিল যে যে কেউ প্রথম দেখায় বিশ্বাস করতে বাধ্য হবে। ছি ইয়ানা মা, তুমি এত নিচে নামতে পারলে? আমি তো শফিকের সামনে বাঁচাতে আমার এতিম ভাতিজাটার জীবন তোমার সাথে বেঁধে দিয়েছিলাম।
আর তুমি কি না আমাদের এত বড় ধোকা দিলে? না আব্বু, এগুলো সব মিথ্যে। আমি জানি না এই মেসেজ কোথা থেকে আসলো। আমি ওনাকে কল করি নাই। ফাহাদ ভাইয়া, আপনি অন্তত বিশ্বাস করেন আমাকে। আমি এমন কাজ করতে পারি না। ছোট বউ, আমি তোমাকেই বোনের মতো সম্মান করেছিলাম, কিন্তু নিজের চোখের সামনের এই প্রমাণ আমি কিভাবে অস্বীকার করব? তুমি মাহিনের সাথে এত বড় প্রতারণা কিভাবে করলে? মাহির তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আমি তো আগেই বলেছিলাম ভাইয়া, ওই বয়স্ক মেয়ে সুবিধার না। বিয়ের আসর থেকে জিসান কি আর এমনি এমনি ওকে ফেলে গেছে? নিশ্চয়ই এই মেয়ের চরিত্রে আগে থেকেই কোনো বড় দোষ ছিল। আমাদের মাহিরটা তো খুব বোকা, ও তো এই ডাইনির চালাকি বুঝতে পারে নাই। ইয়ানা অসহায়ভাবে সবার দিকে তাকাতে লাগলো। কেউ তার কথা বিশ্বাস করছে না। ইয়ানার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ইয়ানা দৌড়ে গিয়ে মাহিরের 2 হাত শক্ত করে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মাহির, তুমি তো জানো আমি কেমন। তুমি তো আমার চোখের ভাষা পড়তে পারো। তুমি তো আমাকে দেবী মানো মাহির। তুমি অন্তত এদের বলো যে আমি নির্দোষ। তুমি জিসানকে মারো মাহির। ও আমাকে সবার সামনে চরিত্রহীন বানাচ্ছে। তুমি চুপ করে আছো কেন মাহির? তুমি কিছু বলো। মাহির পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে জিসানের দেখানো ফেক ছবিগুলো ভাসছে। মাহির তো ছোট ছেলে, তার মনটা এত চক্রান্ত আর জালিয়াতি বোঝার মতো পক্ক হয় নাই। তার উপর আরমান চৌধুরী মাহিরের কাছে ভগবানের মতো। সেই চাচা যখন নিজে প্রমাণ দেখে ইয়ানাকে দোষী বলছে, তখন মাহিরের মস্তিষ্কে কিছু কাজ করছে না। আরমান চৌধুরী মাহিরের কাছে এসে মাহিরের কাঁধে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, মাহির রে, আমি তোর জীবনটাই নিজ হাতে নষ্ট করে দিলাম বাবা। আমি তো ভেবেছিলাম শফিকের মেয়ে সতী সাবিত্রী। আমি বুঝতে পারি নাই তোর সাথে এত বড় প্রতারণা করবে। আমাকে ক্ষমা করে দে বাবা। চাচার চোখের পানি দেখে মাহিরের বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। মাহির যে চাচাকে নিজের বাবা মায়ের চেয়েও বেশি ভালোবাসে, সেই চাচার চোখের পানি মাহির সহ্য করতে পারল না। মাহির ইয়ানার হাত দুটো নিজের হাত থেকে আস্তে করে ছাড়িয়ে নিল। মাহিরের এই নীরবতা ইয়ানার বুকের ভেতর হাজারটা সূচ হয়ে বিঁধতে লাগলো। মাহির, তুমি আমার হাত ছাড়িয়ে নিলে? তুমিও কি বিশ্বাস করলে যে আমি চরিত্রহীন? তুমিও কি ওই জিসানের কথা বিশ্বাস করলে মাহির? তুমি না বলেছিলে তুমি আমার ঢাল হয়ে থাকবে? তুমি না বলেছিলে পৃথিবীর সব ঝড় তুমি নিজের বুকে নিবে? আজ এই অপমানের ঝড়ে তুমি আমাকে একা ছেড়ে দিচ্ছ মাহির। আমি জানি না ইয়ানা, আমার মাথা কাজ করছে না। চাচা কখনো মিথ্যা বলতে পারেন না। আর ওই প্রমাণগুলো আমি সত্যি বুঝতে পারছি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমাকে একটু একা থাকতে দিন ইয়ানা। মাহিরের এই শান্ত কিন্তু নির্লিপ্ত কথাগুলো ইয়ানার শেষ সম্বলটুকুও কেড়ে নিল। জিসানের ফেক প্রমাণ বা ফ্যামিলির অপমানে ইয়ানা যতটা না ভেঙে পড়েছিল, তার চেয়ে 1000 গুণ বেশি ভেঙে পড়ল মাহিরের এই নীরবতায়। ইয়ানা এক কদম পিছিয়ে গেল। ইয়ানার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু ঠোঁটের কোণে এক চরম অবজ্ঞার হাসি ফুটে উঠল। তুমি সত্যিই অনেক ছোট মাহির। আমি ভুল করেছিলাম তোমার এই পরিপক্ক কথাগুলো বিশ্বাস করে। আমি ভুলে গেছিলাম তুমি 17 বছরের একটা কিশোর ছাড়া আর কিছুই না। জিসান তো আমাকে বিয়ের আসরে অপমান করেছিল, কিন্তু তুমি আজ সবার সামনে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিলে মাহির। মাইয়ানা, তুই কাঁদিস না। আমি জানি তুই নির্দোষ। মাহির তো বাচ্চা ছেলে, ও চাচার ইমোশনে কনফিউজড হয়ে গেছে। তুই ওকে একটু সময় দে মা। না চাচি, সময় দেওয়ার মতো আর কিচ্ছু বাকি নেই। যে স্বামী বিপদের সময় নিজের স্ত্রীর পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারে না, তার সাথে সংসার করা আর না করার সমান। আমি শফিকুর রহমানের মেয়ে, আমি কারো দয়ায় বেঁচে থাকতে চাই না। ইয়ানা মাহিরের চোখের দিকে শেষবারের মতো তাকালো। মাহিরের চোখে পানি টলমল করছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। ইয়ানা আর এক মুহূর্তও না দাঁড়িয়ে গটগট করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। কিছুক্ষণ পর ইয়ানা নিচের একটা ছোট্ট ট্রলি ব্যাগ নিয়ে নিচে নেমে আসলো। ইয়ানাকে ব্যাগ নিয়ে নামতে দেখে মাহিরের বুকের ভেতরটা ধক করে উঠল। ইয়ানা, আপনি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? এত রাতে আপনি কোথায় যাবেন? তোমার অধিকার শেষ হয়ে গেছে মাহির। তুমি আমাকে আর কোনো প্রশ্ন করতে পারো না। তুমি তোমার চাচার সম্মান আর তোমার ওই ফেক প্রমাণ নিয়ে থাকো। আমি চললাম। ইয়ানা চৌধুরী ভিলার বিশাল দরজা দিয়ে বাইরে অন্ধকারে বেরিয়ে গেল। মাহির দৌড়ে গিয়ে ইয়ানাকে থামাতে চাইল,
কিন্তু আরমান চৌধুরী শক্ত করে মাহিরের হাত ধরে ফেলল। আরমান চৌধুরী বলল, ওকে যেতে দে মাহির, ওই ডাইনি মেয়েটার এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই কান্নাকাটি করিস না বাবা, আমি তোর জন্য এর চেয়েও 1000 গুণ ভালো মেয়ে আনবো। মাহির চাচার হাত ছাড়িয়ে ফ্লোরে বসে পড়ল। মাহিরের মনে হতে লাগলো তার শরীর থেকে কেউ যেন তার কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে। ইয়ানার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মাহির হাউমাউ করে কাঁদতে লাগলো। মাহিরের নীরবতা আজ তাকে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা থেকে আলাদা করে দিল। রাত গড়িয়ে সকাল হলো। চৌধুরী ভিলার দোতলার ঘরটায় আজ পিন পতন, নিস্তব্ধতা। মাহির ফ্লোরে বসে আছে শূন্য দৃষ্টিতে। ওর চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। রাতের বেলা ইয়ানা যখন চলে গেল তখন মাহির তাকে আটকাতে পারে নাই। চাচার চোখের পানি আর ফেক প্রমাণের কাছে মাহির হেরে গিয়েছিল। কিন্তু আজ সকালে যখন রোদের আলো ঘরে এসে পড়ল, মাহিরের বুকের ভেতরটাই কেমন যেন হাহাকার করে উঠল। ইয়ানা, আপনি এত সহজে আমাকে ছেড়ে চলে গেলেন। আপনি তো জানতেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আমি তো শুধু একটু সময় চেয়েছিলাম। আপনি কি পারতেন না আমার হাতটা শক্ত করে ধরে রাখতে? মাহির পাগলের মতো উঠে ইয়ানার আলমারির কাছে গেল। আলমারি খুলে দেখলো ইয়ানার শাড়িগুলো সাজানো আছে। মাহির একটা শাড়ি বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। শাড়িতে ইয়ানার গায়ের মিষ্টি সুবাস লেগে আছে। মাহির শাড়িটায় মুখ ঘষতে ঘষতে ফিসফিস করে বলতে লাগলো, আমি পারবো না ইয়ানা, আপনাকে ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচতে পারবো না। আমার যে দম বন্ধ হয়ে আসছে। আপনি যতই বয়সের দোহাই দেন, যতই অপমান করেন, আমি শুধু আপনাকেই চাই। আমি আপনাকে ফিরিয়ে আনবই। মাহির শাড়িটা বুকে জড়িয়ে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ল। এমন সময় দরজা ঠেলে ফরিদা বেগম আর ফাহাদ রুমে ঢুকলো। মাহিরের এই করুণ অবস্থা দেখে ফরিদা বেগম ডুকরে কেঁদে উঠলেন। ফরিদা বেগম দৌড়ে এসে মাহিরকে বুকে জড়িয়ে ধরলেন। মাহিরে, তুই কাঁদিস না বাবা, আমি জানি আমার মেয়েটা নির্দোষ। তুই কেন কাল চুপ করেছিলি বাবা? তুই তো পারতিস ওর হয়ে 2টা কথা বলতে। মেয়েটা কত কষ্ট নিয়ে এই বাড়ি থেকে চলে গেল। চাচি, আমার মাথা কাজ করছিল না চাচি। চাচা যখন চোখের পানি ফেলে বলল উনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন, তখন আমি বুঝতে পারি নাই কি করব। চাচা তো আমাকে ছোটবেলা থেকে বাবার আদর দিয়ে বড় করেছেন। চাচার চোখের পানি আমি কিভাবে সহ্য করব? কিন্তু আমার তো ইয়ানাকেও খুব দরকার চাচি। তুই শান্ত হ মাহির। কাল রাতে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আমরা কেউ কিছু বুঝতে পারি নাই। কিন্তু আমার মন বলছে ছোট বউ এমন কাজ করতে পারে না। ওই জিসান নির্ঘাত কোনো চাল চলেছে। তুই ওঠ, আমরা ইয়ানাকে ফিরিয়ে আনবো। না ভাইয়া, উনি এখন অনেক রেগে আছেন। আমি নিজে গিয়ে ওনার রাগ ভাঙাবো। আমি ওনার সম্মান ফিরিয়ে দিয়ে তবেই ওনাকে এই বাড়িতে আনবো। মাহির চোখ মুছে উঠে দাঁড়ালো। মাহিরের চোখের দৃষ্টিতে এক অদ্ভুত জেদ আর দৃঢ়তা ফুটে উঠল। সন্ধ্যাবেলা শফিকুর রহমানের বাড়ি। ইয়ানা নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ইয়ানার চোখ দুটো ফুলে আছে কান্নার কারণে। ইয়ানার মনে শুধু একটাই কষ্ট, মাহির কেন কালোর হাতটা ছেড়ে দিল। বয়সের ফারাক থাকলেও মাহির তো তাকে সম্মান করত, ভালোবাসতো। তাহলে কেন বিপদের সময় মাহির ওর পাশে দাঁড়ালো না? তুমি সত্যিই একটা পিচ্চি ছেলে মাহির। তুমি বুঝতেই পারলে না তোমার চাচার সাজানো প্রমাণ আর তোমার স্ত্রীর সম্মানের মধ্যে কোনটা সত্যি। আমি তোমাকে এতটা ভরসা করেছিলাম, আর তুমি আমাকে সবার সামনে চরিত্রহীন হতে দিলে। আমি তোমাকে জীবনেও ক্ষমা করব না মাহির, জীবনেও না। ইয়ানা কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল। হঠাৎ পেছন থেকে কেউ ইয়ানার মুখ চেপে ধরল। ইয়ানা চমকে উঠে চিৎকার করতে যাবে, তার আগেই মানুষটা ইয়ানাকে টেনে ব্যালকনির দেওয়ালের সাথে চেপে ধরল। ইয়ানা ভয়ে চোখ বড় বড় করে তাকালো। আবছা অন্ধকারে ইয়ানা দেখলো মাহির দাঁড়িয়ে আছে। মাহিরের চোখে এক অদ্ভুত নেশা আর যন্ত্রণা। চুপ, একদম চিৎকার করবেন না ইয়ানা, শুধু আমাকে একটু দেখতে দিন। আমার চোখ দুটো আপনাকে দেখার জন্য কাল রাত থেকে তৃষ্ণার্ত হয়ে আছে। ইয়ানা রাগে মাহিরের হাতটা এক ঝটকায় সরিয়ে দিল। ইয়ানা মাহিরের বুকে সজোরে ধাক্কা দিয়ে ধমক দিয়ে বলল, কোন সাহসে তুমি এই বাড়িতে পা রেখেছো মাহির? তুমি কি ভেবেছো আমি তোমার হাতের পুতুল? যখন ইচ্ছা অপমান করবে আর যখন ইচ্ছা আদর করতে আসবে। বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমি যাব না ইয়ানা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি আমাকে মেরে ফেলুন, কিন্তু আমাকে তাড়িয়ে দিবেন না। আমি যে আপনাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছি না।
মাহির হঠাৎ করে ইয়ানার 2 হাত শক্ত করে ধরে ইয়ানাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ইয়ানা মাহিরের বুকে হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু মাহিরের গায়ের শক্তির কাছে ইয়ানা হেরে গেল। মাহিরের গরম নিঃশ্বাস ইয়ানার কপালে আছড়ে পড়ছে। ইয়ানা ছটফট করতে করতে বলল, ছাড়ো আমাকে অসভ্য ছেলে। তুমি কাল তো আমার হাত খুব সহজেই ছেড়ে দিয়েছিলে। কাল তো তোমার চাচার চোখের পানি তোমার কাছে বেশি দামি ছিল। আজ কেন এসেছো? যাও, তোমার চাচার কাছে যাও। আমি অসভ্য ইয়ানা, হ্যাঁ আমি অসভ্য, কারণ আমি আমার বিবাহিত বউকে পাগলের মতো ভালোবাসি। কাল আমি কনফিউজড ছিলাম, আমি বুঝতে পারি নাই কোনটা সত্যি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমার ইয়ানা কোনোদিন এমন কাজ করতে পারে না। আমাকে ক্ষমা করে দিন ইয়ানা, আমাকে একটা সুযোগ দিন। মাহির এক হাত দিয়ে ইয়ানার কোমর জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে ইয়ানার গালের ওপর জমে থাকা চোখের পানি মুছে দিতে লাগলো। মাহিরের আঙ্গুলের স্পর্শ এতটাই গভীর আর আকুল ছিল যে ইয়ানার বুকের ভেতরের সব অভিমান যেন মুহূর্তের মধ্যে গলে যেতে চাইল। কিন্তু ইয়ানা নিজেকে শক্ত করলো। ইয়ানা মাহিরের চোখে চোখ রেখে কঠিন গলায় বলল, সুযোগ? কিসের সুযোগ মাহির? একটা মেয়ে যখন সবার সামনে চরিত্রহীন অপবাদ পায় তখন তার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে থাকে না। তুমি আমাকে ভালোবাসো। কিসের ভালোবাসা তোমার? যে ভালোবাসা বিপদে ঢাল হতে পারে না সে ভালোবাসা আমার দরকার নেই। তুমি আমাকে ছেড়ে দাও মাহির। আমি ছাড়বো না ইয়ানা, যতক্ষণ না আপনি আমাকে ক্ষমা করছেন আমি এইভাবেই আপনাকে ধরে রাখবো। আমি আপনার সব অপমান মুছে দিব। আমি কথা দিচ্ছি জিসানকে আমি কুকুরের মতো টেনে আপনার পায়ের কাছে ফেলে সত্যিটা কবুল করাবো। শুধু আমাকে একটাবার বুকে টেনে নিন ইয়ানা। মাহির ইয়ানার ঘাড়ের কাছে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। 17 বছরের একটা কিশোরীর এত তীব্র ভালোবাসা আর যন্ত্রণা দেখে ইয়ানার শরীর কেঁপে উঠল। ইয়ানা নিজের হাত দুটো আস্তে করে মাহিরের পিঠের ওপর রাখল। ইয়ানা মাহিরের চুলে আঙ্গুল ডুবিয়ে দিয়ে শান্ত কিন্তু ভারী গলায় বলল, প্রমাণ করো মাহির, তুমি প্রমাণ করো যে আমি নির্দোষ। তুমি প্রমাণ করো যে তুমি শুধু একটা বাচ্চা ছেলে নও, তুমি আমার স্বামী। যেদিন তুমি আমার সম্মান সবার সামনে ফিরিয়ে দিতে পারবে সেদিন আমি নিজে তোমার হাত ধরবো। তার আগে তুমি আমাকে আর স্পর্শ করবে না। মাহির ইয়ানার কথা শুনে মাথা তুলে ইয়ানার চোখের দিকে তাকালো। মাহিরের চোখে এখন আর কোনো দুর্বলতা নাই, আছে একটা আগুনের স্ফুলিঙ্গ। মাহির ইয়ানার কপালে একটা পবিত্র চুমু খেলো। আমি কথা দিলাম ইয়ানা, আমি আপনার সম্মান ফিরিয়ে আনবো, খুব তাড়াতাড়ি আসবো আমি। মাহির ব্যালকনি দিয়ে যেভাবে এসেছিল সেভাবেই অন্ধকারে হারিয়ে গেল। ইয়ানা ব্যালকনির গ্রিল ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ইয়ানার মনে হতে লাগলো সে যেন মাহিরের এই উষ্ণ স্পর্শটা এখনই মিস করতে শুরু করেছে। রাত 12টা, চৌধুরী ভিলা। মাহির চুপি চুপি নিজের ঘরে ফিরে আসছিল। হঠাৎ সে দেখলো আরমান চৌধুরীর স্টাডি রুমের দরজা একটু খোলা, ভেতর থেকে আলোর রেখা বাইরে আসছে। মাহির ভাবলো চাচা হয়তো এখনো জেগে আছেন। মাহির চাচার সাথে দেখা করার জন্য পা বাড়ালো, কিন্তু দরজার কাছে গিয়ে আরমান চৌধুরীর কথা শুনে মাহিরের পায়ের তলায় মাটি যেন কেঁপে উঠল। হা রহমত, তুই দেখেছিস জিসান কিভাবে নিখুঁত নাটকটাই করলো? ওই এতিম মাহির তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল ইয়ানাকে। আমি শুধু 2 ফোঁটা চোখের পানি ফেলেছি আর গাধাটা সব বিশ্বাস করে নিল। মালিক, আপনি তো অনেক বড় চাল চাললেন, কিন্তু মাহির বাবা যদি কোনোদিন সত্যি জানিয়ে যায়? কিছু জানবে না, ওই মাহির তো আমাকে ভগবান মানে। আর বাপ মাকে আমি নিজের হাতে গাড়ির ব্রেক ফেল করিয়ে খুন করেছি সেটাও তো ও জানে না। আমার ভাইয়ের কত বড় সম্পত্তি, ওই সম্পত্তি আমি একা ভোগ করবো বলে আমার নিজের ভাই আর ভাবিকে মেরে ফেললাম। আর এই ইয়ানা তো সামান্য একটা মেয়ে, ওর কি এমন ক্ষমতা যে আমার সাজানো প্ল্যান নষ্ট করবে? কালই আমি জিসানকে বাকি টাকা দিয়ে দেশ থেকে দূরে পাঠিয়ে দেব। আরমান চৌধুরীর এই ভয়ঙ্কর কথাগুলো শুনে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মাহিরের পুরো পৃথিবী যেন থমকে গেল। মাহির হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল যাতে কোনো চিৎকার বেরিয়ে না আসে। মাহিরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। যে চাচাকে সে বাবা মায়ের চেয়েও বেশি ভালোবেসেছে
যে চাচার চোখের পানির জন্য সে নিজের ভালোবাসা ইয়ানাকে ঘর থেকে বের করে দিয়েছে, সেই চাচাই কিনা তার বাবা মায়ের খুনি, সেই চাচাই কিনা ইয়ানার চরিত্রের ওপর অপবাদ দিয়েছে। না, এটা হতে পারে না। আমার চাচা এত বড় শয়তান হতে পারে না। আমার বাবা মাকে চাচা খুন করেছে, আমার ইয়ানাকে চাচা ফাঁসিয়েছে। মাহিরার এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে পাগলের মতো ছুটে চৌধুরী ভিলা থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলো। রাতের ফাঁকা রাস্তায় মাহির একটা ল্যাম্পপোস্টের নিচে বসে 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। 17 বছরের একটা কিশোরের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। এত বড় ধোঁকা, এত বড় প্রতারণা। আমি কি করলাম? আমি আমার চাচার উপর অন্ধবিশ্বাস করে আমার ইয়ানাকে কত কষ্ট দিলাম। আমি ইয়ানার চোখের পানি দেখতে পাই নাই, আমি ওই খুনি চাচার চোখের পানি দেখেছিলাম। আমাকে ক্ষমা করবেন ইয়ানা, আমাকে ক্ষমা করবেন। মাহিরের কান্না রাতের নিস্তব্ধতাকে ছিঁড়ে ফেলতে লাগলো, কিন্তু মাহির বেশিক্ষণ ভেঙে পড়ল না। মাহিরের কান্নায় জায়গা নিল এক ভয়ঙ্কর জেদ আর প্রতিশোধের আগুন। মাহির ফোন বের করে তার বেস্ট ফ্রেন্ড সায়েমকে কল দিল। সায়েম, তুই এখনই পুলিশের ইন্সপেক্টর তারেক ভাইকে নিয়ে জিসানের গোপন ডেরায় আয়। আমি আসছি। আজ জিসানের শেষ দিন। সায়েম কিছু বলার আগেই মাহির কল কেটে দিল। মাহির একটা সিএনজি নিয়ে সোজা জিশানের ফ্ল্যাটের দিকে রওনা দিল। রাত 2টো। জিশানের ফ্ল্যাট। জিশান টাকা গুনছিল আর মদ খাচ্ছিল। হঠাৎ ফ্ল্যাটের দরজা এক লাথিতে ভেঙে গেল। জিশান চমকে উঠে তাকালো, দেখলো দরজায় মাহির দাঁড়িয়ে আছে। মাহিরের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। মাহির, তুই এত রাতে এখানে কি করিস? তুই আমাকে মারতে এসেছিস? মাহির কোনো কথা না বলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল জিশানের ওপর। মাহির জিশানের কলার ধরে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল জিশানের মুখে। জিশান ছিটকে গিয়ে ফ্লোরে পড়ল। জিশানের মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তুই আমার ইয়ানাকে চরিত্রহীন বলেছিস, তুই আমার চাচার সাথে মিলে আমার স্ত্রীর সম্মান নষ্ট করেছিস। আজ আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো, কুত্তার বাচ্চা। মাহির জিশানের বুকের ওপর বসে এলো পাথারে ঘুষি মারতে লাগলো। জিশান ব্যথায় কুকড়ে গিয়ে চিৎকার করতে লাগলো। মাহির ভাই, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। আমি সব সত্যি বলে দেব। তোর চাচাই আমাকে টাকা দিয়েছিল এই নাটক করার জন্য। আমি সব জানি, শুয়োরের বাচ্চা। তুই ওই ফেক ছবিগুলো কিভাবে বানিয়েছিস সব বল। ঠিক এমন সময় সায়েম আর ইন্সপেক্টর তারেক রুমে ঢুকলো। তারেক এসে মাহিরকে টেনে তুলল। শান্ত হও মাহির, ওকে মেরে ফেললে তো আমরা প্রমাণ পাবো না। জিশান, তুই মুখ খোল, না হলে আমি তোকে রিমান্ডে নিয়ে এমন পেটাবো যে তোর বাপ মনে পড়ে যাবে। স্যার, আমাকে বাঁচান। আরমান চৌধুরী আমাকে 10 লাখ টাকা দিয়েছিল ইয়ানাকে ফাঁসানোর জন্য। ওই ছবিগুলো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এডিট করা, আর চ্যাটিংয়ের স্ক্রিনশটগুলো ইয়ানার নাম সেভ করে অন্য নাম্বার থেকে পাঠানো। আমার ফোনে সব প্রমাণ আছে স্যার। জিশান কাঁপতে কাঁপতে তার ফোনটা তারেকের হাতে দিল। তারেক ফোনটা চেক করে মাহিরের দিকে তাকালো। মাহির, তুমি ঠিকই সন্দেহ করেছিলে, তোমার চাচাই আসল মাস্টার মাইন্ড। আর শোনো, তুমি আমাকে যে পুরনো অ্যাক্সিডেন্টের ফাইলটা চেক করতে বলেছিলে, আমি সেটা চেক করেছি। ওই অ্যাক্সিডেন্ট সাধারণ ছিল না, গাড়ির ব্রেক ইচ্ছাকৃতভাবে কাটা হয়েছিল। আর যে মেকানিক ওই কাজ করেছিল সে স্বীকার করেছে আরমান চৌধুরী তাকে টাকা দিয়েছিল। ইন্সপেক্টরের কথা শুনে সাইম চমকে গেল। মাহির ফ্লোরে বসে পড়ল। মাহিরের চোখ দিয়ে কোনো পানি পড়ছে না, শুধু এক ভয়ঙ্কর শূন্যতা আর ঘৃণা কাজ করছে। মাহির, তুই ঠিক আছিস ভাই? তোর চাচা এত বড় শয়তান? আমার কোনো চাচা নাই সায়েম। ওই মানুষটা আমার বাবা মায়ের খুনি। ওই মানুষটা আমার ইয়ানার সম্মান নষ্ট করেছে। আমি ওকে ছাড়বো না। আমি আজই ওকে পুলিশের হাতে তুলে দিব। কাল সকালে আমরা চৌধুরী ভিলায় যাব মাহির। জিশানকে নিয়ে আমরা হাতে নাতে আরমান চৌধুরীকে ধরবো। তুমি আজ রাতটাই নিজেকে সামলাও। তারেক জিশানকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। মাহির ফ্লোরে বসে 2 হাত দিয়ে নিচের মুখ ঢেকে ফেলল। মাহিরের চোখের সামনে শুধু ইয়ানার সেই অশ্রুসিক্ত মুখটা ভাসছে। ইয়ানা তাকে বলেছিল যে স্বামী বিপদে ঢাল হতে পারে না, তার সাথে সংসার করা যায় না। মাহির ডুকরে কেঁদে উঠল। আমি অনেক বড় অপরাধী ইয়ানা। আমি আপনার ভালোবাসার অপমান করেছি। আমি কাল সকালেই আপনার সব সম্মান ফিরিয়ে দিব।
কিন্তু আমি কি করে আপনার সামনে দাঁড়াবো ইয়ানা? আমি যে ওই খুনির রক্ত। মাহির পাগলের মতো কাঁদতে লাগলো। রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। এই আলো মাহিরের জীবনে একটা ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছে, কিন্তু এই সত্য মাহিরকে কতটা পুড়িয়ে ছাই করবে তা শুধু সময়ই বলতে পারবে। সকালে রোদ চৌধুরীর ভিলার উপর পড়লেও বাড়ির ভেতরের পরিবেশ আজ থমথমে। ড্রয়িং রুমে আরমান চৌধুরী আয়েশ করে চা খাচ্ছে। তার চোখে মুখে এক অদ্ভুত শয়তানি হাসি। ফরিদা বেগম আর ফাহাদ সোফায় বসে আছে মন খারাপ করে। হঠাৎ ড্রয়িং রুমের বিশাল দরজা সজোরে খুলে গেল। আরমান চৌধুরী চমকে দরজার দিকে তাকালো। কি ব্যাপার, এত সকালে দরজা এভাবে কে খুললো? আরমান চৌধুরীর কথা শেষ হতে না হতেই মাহির ভেতরে প্রবেশ করলো। মাহিরের চোখ দুটো জবা ফুলের মতো লাল। মাহিরের ঠিক পেছনেই ইন্সপেক্টর তারিক জিশানের কলার ধরে ভেতরে নিয়ে আসলো। জিশানের মুখ ভর্তি রক্ত আর কালশিটে দাগ। ফরিদা বেগম আর ফাহাদ চমকে উঠে দাঁড়ালো। মাহির, তুই কোথায় ছিলি সারা রাত বাবা? আর এই জিসানের এই অবস্থা কে করেছে? পুলিশ কেন আমাদের বাড়িতে? তারেক সাহেব, আপনারা আমার বাড়িতে কি করছেন? আর জিসানকে এভাবে মেরেছেন কেন? মাহির, তুই পুলিশ নিয়ে এসেছিস কেন বাবা? বাবা, আমাকে বাবা বলে ডাকবেন না আপনি। আপনার ওই নোংরা মুখে আমাকে বাবা ডাকার কোনো অধিকার আপনার নাই। আপনি একটা খুনি, আপনি একটা বেঈমান। মাহিরের মুখে এমন কথা শুনে ফরিদা বেগম আর ফাহাদ স্তব্ধ হয়ে গেল। আরমান চৌধুরীর চায়ের কাপ হাত থেকে ফ্লোরে পড়ে ভেঙে গেল। আরমান চৌধুরী কাঁপা কাঁপা গলায় বলল, মাহির, তুই এসব কি বলছিস? আমি তো চাচা, আমি তোকে নিজের ছেলের মতো বড় করেছি, তুই আমাকে খুন করেছিস? চুপ, একদম চুপ থাকবেন আপনি। আপনার ওই মিথ্যে ভালোবাসার অভিনয় আমি আজ শেষ করে দিব। জিসান, বল, সবার সামনে বল, কাল তুই কিসের নাটক করেছিলি? আমাকে মাফ করে দেন চৌধুরী সাহেব। মাহির ভাই আমাকে মেরে সব বের করে নিয়েছে। আমি পুলিশের কাছে সব স্বীকার করেছি। ফরিদা আন্টি, কাল ইয়ানার নামে আমি যত প্রমাণ দিয়েছিলাম সব ভুয়া ছিল। ওই ছবিগুলো এডিট করা ছিল। আর এই আরমান চৌধুরী আমাকে 10 লাখ টাকা দিয়েছিল ইয়ানাকে ফাঁসানোর জন্য। হোয়াট? বাবা, জিসান এসব কি বলছে? আপনি ছোট বউয়ের নামে এত বড় মিথ্যে অপবাদ দিয়েছেন। আপনি নিজে দাঁড়িয়ে থেকে ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছেন। কেন করলেন আপনি এমন? ফাহাদ, তুই ওর কথা বিশ্বাস করেছিস? ও তো একটাই ক্রিমিনাল। পুলিশ ওকে ভয় দেখিয়ে আমার নামে এইসব বলছে। আর কেন ইয়ানার ক্ষতি চাইতে যাব? চৌধুরী সাহেব, আপনার অভিনয় এবার বন্ধ করুন। জিশানের ফোনে আপনার কল রেকর্ড আর মেসেজ সব আমরা পেয়েছি। আপনি টাকা দেওয়ার সময় জিশান ভিডিও করে রেখেছিল। আপনার বাঁচার আর কোনো উপায় নেই। ইন্সপেক্টর তারিকের কথা শুনে ফরিদা বেগম ফ্লোরে বসে পড়লেন। ফরিদা বেগম নিজের মাথায় হাত দিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। মাহির আরমান চৌধুরীর খুব কাছে গিয়ে দাঁড়ালো। মাহিরের চোখের পানি আর বাদ মানল না। আপনি শুধু আমার ইয়ানাকে ফাঁসিয়ে দেন নাই আরমান সাহেব, আপনি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছেন। আপনি আমার বাবা মাকে খুন করেছেন। মাহির, তুই এসব কি বলছিস বাবা? তোর বাবা মা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। তোর চাচা কিভাবে খুন করবে? না চাচি, আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায় নাই। এই পাষণ্ড মানুষটা সম্পত্তির লোভে গাড়ির ব্রেক ফেল করিয়ে আমার বাবা মাকে খুন করেছে। ইন্সপেক্টর তারেক ভাই ওই মেকানিককেও ধরে ফেলেছে। ওই মেকানিক সব স্বীকার করেছে। ফরিদা বেগম আর ফাহাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ফাহাদ দৌড়ে গিয়ে আরমান চৌধুরীর কলার চেপে ধরল। ফাহাদের চোখে আগুন জ্বলছে। আপনি এত বড় জানোয়ার! সম্পত্তির লোভে আপনি নিজের ভাইকে খুন করেছেন, আর মায়েরকে এতিম করে এত বছর ধরে আমাদের সামনে ভালো সাজার নাটক করছেন। আমি আপনার মতো খুনিকে বাবা বলতে ঘৃণা করি। আজ থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আমি খুন করেছি। কি করবি তোরা? আমার ভাইয়ের এত বড় সম্পত্তি আমি কোনো এই পিচ্ছি ছেলেকে দেব? আমি আমার ফ্যামিলির জন্য সব করেছি। আর এই ইয়ানা মেয়েটা খুব চালাক ছিল। ও মাহিরকে বুদ্ধি দিয়ে সম্পত্তি নিয়ে নিত, তাই আমি ওকে সরিয়ে দিয়েছি। ফ্যামিলির জন্য? আপনি ফ্যামিলির জন্য খুন করেছেন? আপনি তো একটা সাইকোপ্যাথ। আপনি আমার ভগবান ছিলেন। আপনার চোখের পানির জন্য আমি আমার ভালোবাসাকে বিশ্বাস করি নাই। আমি আমার ইয়ানার হাতটা সবার সামনে ছেড়ে দিয়েছি। আপনি আমাকে ইয়ানার চোখে অপরাধী বানিয়ে দিয়েছেন।
আমি আপনাকে নিজের হাতে খুন করে ফেলতাম, কিন্তু আমি আমার ইয়ানার কাছে কথা দিয়েছি আমি খুনি হব না। মাহির, তুমি শান্ত হও, আইন ওর বিচার করবে। কনস্টেবল, ওনাকে অ্যারেস্ট করো। পুলিশ আরমান চৌধুরী আর জিশানকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। চৌধুরী ভিলা আজ যেন শ্মশান হয়ে গেল। ফরিদা বেগম ফ্লোরে বসে কাঁদছেন। ফাহাদ মাহিরকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে। মাহিরের চোখে কোনো পানি নাই, শুধু এক বুক শূন্যতা। ভাইয়া, আমি এখন কি করব? আমি তো সব হারিয়ে ফেললাম, আমার বাবা মা, আমার চাচা, আমার ইয়ানা। আমি কার কাছে যাব ভাইয়া? তুই কাঁদিস না মাহির, আমরা তো আছি তোর সাথে। তুই এখনই যা ছোট বউয়ের কাছে, ওকে ফিরিয়ে আন। ও তোকে অনেক ভালোবাসে, ও ঠিক তোকে ক্ষমা করে দিবে। বিকেলবেলা নদীর পাড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। নদীর ঠান্ডা বাতাস ইয়ানার চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে। ইয়ানা নদীর পাড়ে একটা পাথরের ওপর বসে আছে। কাল রাত থেকে তার চোখে ঘুম নাই। মাহিরের মুখটা বারবার তার চোখের সামনে ভাসছে। ইয়ানা আপন মনে ফিসফিস করে বলতে লাগলো, তুমি কি সত্যি আমাকে ভুলে গেলে মাহির? তুমি কি একবারও সত্যিটা খোঁজার চেষ্টা করলে না? তুমি তো আমাকে দেবী মানতে। তোমার ওই ছোট্ট বুকে এত বড় মিথ্যে কিভাবে জায়গা নিল মাহির? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ইয়ানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হঠাৎ ইয়ানা অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ইয়ানা চমকে পেছনে ফিরে তাকালো, দেখলো মাহির দাঁড়িয়ে আছে। মাহিরের চুলগুলো উস্কো খুস্কো, শার্টের বোতাম খোলা, আর চোখ দুটো কান্নায় ফুলে আছে। মাহিরকে এতটা বিধ্বস্ত ইয়ানা এর আগে কখনো দেখে নাই। ইয়ানা এক মুহূর্তের জন্য নিজের সব অভিমান ভুলে মাহিরের দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল। ইয়ানা মুখ ঘুরিয়ে নিল। তুমি এখানে কেন এসেছো মাহির? আমি তো তোমাকে বলেছিলাম আমার সম্মান ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমার সামনে আসবে না। তুমি কি তোমার চাচার নতুন কোনো প্রমাণ নিয়ে এসেছো আমাকে অপমান করার জন্য? মাহির কোনো কথা না বলে ধীর পায়ে ইয়ানার সামনে গিয়ে দাঁড়ালো। মাহিরের হাঁটু দুটো কাঁপছে। মাহির হঠাৎ করে ইয়ানার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। ইয়ানা চমকে পিছিয়ে যেতে চাইল। মাহির ইয়ানার দুই হাঁটু শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে ক্ষমা করে দিন ইয়ানা, আমাকে আপনি যা খুশি শাস্তি দিন, কিন্তু আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দিবেন না। আমি যে মরে যাব ইয়ানা, আমি সব সত্যি জেনে গেছি। জিসান আর আমার চাচাই আপনাকে ফাঁসিয়েছিল, পুলিশ তাদের ধরে নিয়ে গেছে। আপনার সম্মান আজ সবার উপরে ইয়ানা। তুমি সত্যি বলছো মাহির? তুমি প্রমাণ করেছো যে আমি নির্দোষ? হ্যাঁ ইয়ানা, কিন্তু আমি একটা ভয়ঙ্কর সত্যের নিচে চাপা পড়ে গেছি। আমার চাচা শুধু আপনাকে ফাঁসান নাই, তিনি আমার বাবা মায়ের খুনি। তিনি সম্পত্তির লোভে আমার বাবা মাকে খুন করেছিলেন। ইয়ানা স্তব্ধ হয়ে গেল। ইয়ানার বুকের ভেতরটা কেঁপে উঠল। 17 বছরের একটা ছেলে, যার বাবা মা নাই, যাকে তার খুনি চাচাই এত বছর ধরে বড় করেছে, সেই সত্যিটা জানার পর এই ছেলেটার মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে তা ইয়ানা অনুভব করতে পারল। ইয়ানার সব অভিমান এক নিমেষে গলে জল হয়ে গেল। ইয়ানা ফ্লোরে বসে মাহিরের মুখটা নিজের 2 হাত দিয়ে তুলে ধরল। মাহির, আমার দিকে তাকাও। তুমি এত বড় কষ্ট বুকে নিয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসেছো। তুমি তো কোনো অন্যায় করো নাই মাহির। তুমি তো শুধু তোমার চাচার চোখের পানির কাছে হেরে গিয়েছিলে, যে চাচাকে তুমি ভগবান মানতে। কিন্তু আমি আপনার হাত ছেড়ে দিয়েছিলাম ইয়ানা, যে হাত আমি সারা জীবন ধরে রাখার কথা দিয়েছিলাম, সেই হাত আমি বিপদের সময় ছেড়ে দিয়েছি। আমি আপনার স্বামী হওয়ার যোগ্য না ইয়ানা, আমি অনেক বড় অপরাধী। আপনি আমাকে লাথি মেরে সরিয়ে দিন। চুপ, একদম চুপ। তুমি আর একটা কথাও বলবে না। ইয়ানা মাহিরকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ইয়ানা মাহিরের চুলে আঙ্গুল ডুবিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মাহির ইয়ানার বুকে মুখ গুজে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। নদীর পাড়ে এই 2 অসম বয়সের মানুষের কান্না যেন প্রকৃতির সব বাতাসকে ভারী করে তুলল। অনেকক্ষণ পর ইয়ানা নিজেকে শান্ত করল। ইয়ানা মাহিরকে নিজের বুক থেকে একটু সরিয়ে মাহিরের চোখের দিকে তাকালো। তুমি 17 বছরের একটা ছেলে হতে পারো মাহির, কিন্তু তুমি তোমার ভালোবাসায় পৃথিবীর সবচেয়ে পরিণত পুরুষ। তুমি আমার সম্মান ফিরিয়ে আনতে নিজের ভগবান তুল্য চাচাকে পুলিশের হাতে তুলে দিয়েছো। তুমি আমার জন্য নিজের সবচেয়ে বড় কষ্টটাকে জয় করেছো। তুমি আমাকে যোগ্যতার কথা বলছো?
আমি তো তোমার যোগ্য না মাহির। ইয়ানা, আপনি আমাকে ক্ষমা করেছেন। আপনি সত্যি আমাকে আর ভুল বুঝবেন না তো? আমি তোমায় কোনোদিন ভুল বুঝি নাই মাহির। আমি শুধু অভিমান করেছিলাম। আমি চেয়েছিলাম আমার স্বামী যেন সমাজের সবার সামনে আমার ঢাল হয়ে দাঁড়ায়, আর তুমি সেটা করেছো। তুমি আজ থেকে আমার ছোট নও মাহির, তুমি আজ থেকে আমার একমাত্র আশ্রয়। মাহিরের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। মাহির ফ্লোর থেকে উঠে দাঁড়ালো এবং ইয়ানাকেও হাত ধরে টেনে তুলল। নদীর ঠান্ডা বাতাসে ইয়ানার শাড়ির আঁচল উঠছে। মাহির ইয়ানার খুব কাছে চলে আসলো। দুজনের শরীরের মাঝে আর কোনো দূরত্ব নাই। মাহিরের গরম নিঃশ্বাস ইয়ানার কপালে আছড়ে পড়ছে। ইয়ানার হৃদস্পন্দন এতটাই বেড়ে গেছে যে মাহির সেটা স্পষ্ট শুনতে পাচ্ছে। ইয়ানা, আমি কি আপনাকে ছুতে পারি? আমি কি আমার স্ত্রীর ওপর আমার অধিকারটুকু পেতে পারি? তুমি আমার স্বামী মাহির, তোমার অধিকার তো আমার পুরো সত্তার উপর। তুমি কেন পারমিশন চাইছো? মাহির আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। মাহির নিজের দুই হাত দিয়ে ইয়ানার কোমর শক্ত করে জড়িয়ে ধরে ইয়ানাকে নিজের সাথে মিশিয়ে নিল। ইয়ানার শরীরটা লজ্জায় আর শিহরণে কেঁপে উঠল। ইয়ানা নিজের দুই হাত দিয়ে মাহিরের ঘাড় জড়িয়ে ধরল। মাহির খুব ধীরে ধীরে ইয়ানার মুখমণ্ডল নিজের এক হাত দিয়ে ধরে ইয়ানার চোখের দিকে তাকালো। আপনি জানেন ইয়ানা, আপনার এই চোখের দিকে তাকালে আমি আমার পৃথিবীর সব কষ্ট ভুলে যাই। আমি আপনাকে কতটা ভালোবাসি সেটা বোঝানোর মতো কোনো ভাষা আমার জানা নাই। আমি শুধু জানি আপনি ছাড়া আমার আর কোনো অস্তিত্ব নাই। আমিও তোমাকে অনেক ভালোবাসি মাহির, অনেক ভালোবাসি। তুমি আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না সত্যিকারের সম্মান আর ভালোবাসা কাকে বলে। তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। ইয়ানার কথা শেষ হতে না হতেই মাহিরের ঠোঁট ইয়ানার ঠোঁটের ওপর নেমে আসলো। ইয়ানা চোখ বন্ধ করে নিল। মাহিরের এই চুমুটা আগের মতো আলতো ছিল না। এতে ছিল এক তীব্র অধিকার আর না পাওয়ার যন্ত্রণার অবসান। ইয়ানাও মাহিরের এই গভীর ভালোবাসায় নিজেকে পুরোপুরি সঁপে দিল। নদীর ঢেউয়ের শব্দের মাঝে তাদের এই দীর্ঘ আর গভীর রোম্যান্টিক মিলন যেন প্রকৃতির একটা সুন্দর অংশ হয়ে গেল। কিছুক্ষণ পর মাহির ইয়ানাকে ছেড়ে দিয়ে ইয়ানার কপালে নিজের কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, এবার তো আমাকে সারা জীবন আপনার আয়াগিরি করতে হবে ইয়ানা। আপনি তো 25 বছরের একটা ধাড়ি মেয়ে, আর আমি তো 17 বছরের একটা বাচ্চা। ফাজিল ছেলে কোথাকার, তুমি আবার ওই কথা তুলছো? আজ বাড়ি চলো, আমি তোমায় দেখাচ্ছি কে কার আয়াগিরি করে। আমি তো ভয় পেয়ে গেলাম। তা আমার বউ আমাকে কি শাস্তি দিবে আজ রাতে? মাহির, তুমি দিন দিন অনেক বেশি অসভ্য হয়ে যাচ্ছ। আমি তোমার সাথে কথাই বলবো না। ইয়ানা লজ্জায় মুখ লাল করে মাহিরের বুকে হালকা ধাক্কা দিয়ে চলে যাওয়ার ভান করলো। মাহির এক টানে ইয়ানাকে আবার নিজের বুকে ফিরিয়ে আনলো। মাহির ইয়ানার কানের কাছে মুখ নিয়ে গভীর স্বরে বলল, অসভ্যতা আমি কেবল শুরু করেছি ইয়ানা, সারা জীবন তো পড়েই আছে। আপনি তো শুধু আমার বউ, আমার সিনিয়র বউ। ইয়ানা মাহিরের বুকে মুখ লুকিয়ে হাসতে লাগলো। সূর্যটা ততক্ষণে পুরোপুরি ডুবে গেছে। নদীর পাড়ে শুধু দুজনের ভালোবাসার মিষ্টি হাসি প্রতিধ্বনিত হতে লাগলো। সব বাধা, সব বয়সের দেওয়াল, সব ষড়যন্ত্র আজ তাদের এই পরিণত ভালোবাসার কাছে হেরে গেল।